আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমাদের শিডিউলভুক্ত ক্লাসের আজকের আলোচনার বিষয় হচ্ছে স্টাম্প অ্যাক্ট, যেটা আমাদের সবার জানা প্রয়োজন যারা এই দলিল খতিয়ানগুলো চিনতে চাই। না চিনতে চাইলেও যদি আমরা বিভিন্ন প্রকার জায়গা জমির নানা প্রকার ব্যবসাপাতি করি, তো আমাদের অবশ্যই স্টাম্প সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারবো যে আসলে স্টাম্প জিনিসটা কি, আপনার কোন কোন ডকুমেন্টের জন্য স্টাম্পগুলো প্রয়োজন, কত টাকার স্টাম্পের প্রয়োজন, বিস্তারিত আমরা জানতে পারবো। তো আমরা তাহলে আমাদের আজকের ক্লাসটা শুরু করতে পারি। তো স্টাম্প অ্যাক্টের ভিতরে যখন আমরা যাব, ভিতরে যাওয়ার আগেই কি হবে, আমাদের স্টাম্প সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। আর আইনটা মোটামুটি ওই কথাগুলাই বলে যে আসলে স্টাম্পটা কত প্রকার হবে, কেমন হবে, নানা প্রকার বিষয়। তো আমরা যদি প্রথমেই স্টাম্প সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই, তো আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। তো আপনারা চিত্রের মধ্যে কি দেখতেছেন? বিভিন্ন দলিল দেখতে পাচ্ছেন যেগুলো স্টাম্পের উপরে লেখা। যেমন এখানে লেখা আছে, দেখেন, বাংলাদেশ কোড ফি 50 টাকা। অর্থাৎ এইটা কিন্তু একটা স্টাম্প। আবার এটা দেখেন, এইটা তো স্টাম্প আছে আছে, তার উপরে আবার ছোট ছোট স্টাম্পও কিন্তু লাগানো আছে। তার মানে আমরা দুই প্রকার স্ট্যাম্প দেখতে পাচ্ছি, যেটার উপরের অংশে সিল দেওয়া আছে, নিচের খালি জায়গায়, নিচের দিকে যে খালি জায়গা আছে সেখানে আমরা আমাদের ডকুমেন্ট গুলা লিখি। এটাকে বলা হয় ইমপেস্ট বা ছাপানো স্ট্যাম্প, যেটা আমরা আইনের ভিতরে পাবো। আর একটা হচ্ছে আমাদের এই যে স্টিকার যুক্ত, যে এরকম ছোট ছোট স্টিকার, এগুলো আমরা পাবো। এগুলাকে বলা হচ্ছে অ্যাডহেসিভ বা যে চিপকানো বা আঠালো যুক্ত স্টাম্প। তাহলে আমরা দুই প্রকারের স্টাম্প গুলা দেখলাম। যেমন বিভিন্ন দলিলে আপনারা দেখবেন, যেমন ধরেন যে এখানেও কি আছে, অ্যাডহেসিভ স্টাম্প লাগানো আছে। এখন কেন অ্যাডহেসিভ স্টাম্প লাগানো হয়, কেনই বা আমরা ছাপানো স্টাম্প ব্যবহার করব, এই বিস্তারিত জিনিস আলোচনা করে আমাদের 1899 সালের এই যে আইনটা আছে, স্টাম্প অ্যাক্ট 1899, এটার মধ্যে বিস্তারিত আলোচনা করে যে স্টাম্পটা কিভাবে ব্যবহার করবে, কে ব্যবহার করবে। তো স্বভাবতই আমরা ট্রাই করবো হ্যান্ড নোট থেকে আপনাদের পড়ানোর জন্য, না হলে একটা ক্লাসের মধ্যে আমাদের এত বড় আইনটা কি করা সম্ভব, না পড়ে শেষ করা সম্ভব না। এখন এই আইনটা আমরা যখন পড়তে যাব, কিছু ডেফিনেশন আমাদের একদম মাথার মধ্যে মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু আমরা বুঝবো না। তো সেগুলো আমরা প্রথমে একটা জেনে নিব। আর হচ্ছে এই আইনটার সাথে কি আছে, একটা শিডিউল আছে যেখানে বিভিন্ন প্রকার যে দলিল আছে এগুলো কত টাকার স্টাম্পে লিখতে হবে। 65 প্রকার দলিলের কথা উল্লেখ আছে, এটা বাংলা এবং ইংরেজি দুটোই আমরা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কোন 65 প্রকার দলিলের কথা সেখানে বলা বলা আছে, যেটাকে আমরা তফসিল ওয়ানের মধ্যে পাবো। এখন আমরা যদি দেখি আমাদের স্টাম্প সংক্রান্ত বেসিক বিষয়গুলো প্রথম থেকে একবার আমরা একটু জানার চেষ্টা করি, তাহলে খুব দ্রুত আমরা কি করতে পারবো, আইনটাকেও একটু বুঝতে পারবো। তো দেখেন, সর্বপ্রথম কথা হচ্ছে যে এই স্টাম্প আইনটা তৈরি করারই বা উদ্দেশ্য কি। তো এক নম্বর উদ্দেশ্য হচ্ছে যে সরকারের রাজস্ব বাড়ানো, রেভিনিউ বাড়ানো, টাকা পয়সা যাতে সরকার ইনকাম করতে পারে। আপনি যে কোনো একটা দলিল লিখলেন, সাদা কাগজেও লিখতে পারতেন। এখন সেটা যখন আপনি কি করতেছেন, সেটাকে যখন আপনি লিখতেছেন সরকারের স্টাম্পের মধ্যে, তো রাজস্ব বাড়তেছে। এটা ছাড়া আপনি যখন এইরকম স্ট্যাম্পে ক্রয় করবেন, আপনার একটা ধারাবাহিকতা থাকবে, কোথা থেকে ক্রয় করতেছেন, জালিয়াতি রোধ করা যাবে। এবং স্টাম্প খাতে যাবতীয় নিয়ম কানুন করার জন্যই কি করা হয়েছে, এই স্টাম্প আইনটা তৈরি করা হয়েছে। তো স্টাম্প আইনের মধ্যে আমরা কিছু শব্দ পাবো। এক নম্বরে পাবো আমরা বিল অফ এক্সচেঞ্জ বলে একটা শব্দ। যদিও এর বর্তমান প্রচলনটা খুব কম, তারপরও আমরা একটু বুঝি। যে ধরলাম, যেটা হয়েছে, এই যে বি ব্যক্তির টাকার প্রয়োজন, সে এ ব্যক্তির কাছ থেকে 10,000 টাকা ঋণ নিল, হাওলাত নিল। যে কোনো কারণবশত বি ব্যক্তির টাকার প্রয়োজন, সে এই ব্যক্তির কাছ থেকে কিলো ঋণ নিল, হাওলাত নিল, হয়তো 6 মাসের জন্য বা 2 মাসের জন্য বা 4 মাসের জন্য। এখন এই এ ব্যক্তির কাছে আবার সি ব্যক্তি টাকা পাবে। তো এখন এ ব্যক্তি কি করতে পারে, বি থেকে টাকাটা নিয়ে সি কে দিতে পারে। এখন এ ব্যক্তি সরাসরি যে কাজটা করতে পারে, বি কে কি করতে পারে, একটা আদেশ দিতে পারে যে যেই টাকাটা আমি পাবো সেই টাকাটা যাকে সি কে প্রদান করা হয়।
যারা ব্যাংকে চেক লেনদেন করেন, চেকটাও যদি আমরা বলি সেটাও কিন্তু একটা আমাদের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, তারই এক প্রকারের, যেটা এটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। তার মানে আপনি একজনকে কি করবেন, লিখিতভাবে আদেশ দিবেন যাতে সে আদেশ মোতাবেক সে অন্যকে পেমেন্ট করে দেয়। এটাই হচ্ছে আমাদের বিল অফ এক্সচেঞ্জ, যেখানে এ ব্যক্তি বি এর কাছে 10,000 টাকা পাইতো এবং এ এর কাছে সিও টাকা পাইতো। তো এ কি করলো, টাকাটা তার নিজের কাছে না নিয়ে এসে সে সি কে সরাসরি আদেশ দিল যে যখন 1 মাস শেষ হবে 1 মাস পরে আমার টাকাটা সি ব্যক্তিকে দিয়ে দিলেই চলবে। তো এটাই হচ্ছে আমাদের বিল অফ এক্সচেঞ্জ। এর পাশাপাশি যারা সমুদ্র পথে যদি কারো ব্যবসা থাকে, লেনদেন করেন, সমুদ্র পথের জন্য বিল অফ ল্যান্ডিং বলে একটা জিনিস আমরা পাবো, যেটা এই আইনের মধ্যে উল্লেখ করা আছে। নর্মালি যারা শিপের মধ্যে বিভিন্ন দেশ থেকে জিনিসপাতি আনয়ন করেন অথবা বিভিন্ন দেশে মালগুলা পাঠান জাহাজের মাধ্যমে, তাদের ক্ষেত্রে এটা কাজে আসে। তো প্রথমেই হচ্ছে আপনি যখন জাহাজে মাল পাঠাবেন, সর্বপ্রথম বন্দর কর্তৃপক্ষ বা যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকে তার কাছে কি করেন, আপনি নিয়ে যান কি কি জিনিসপাতি আছে সবকিছু, কত টাকা হইলো, তারা আপনাকে কি করে, সেখানে তারা আপনাকে টাকা পয়সা দিয়ে তারা আপনাকে একটা রসিদ দেয়, যেটাকে বলে আইনের ভাষায় বলতেছে যে ম্যাটস রিসিপ্ট। আপনি টাকা পয়সা দিয়ে দিলেন। তো এই রসিদটা নিয়ে যখন আপনি জাহাজের যে দায়িত্বপ্রাপ্ত যে ক্যাপ্টেন আছে তার কাছে যখন আপনি যাবেন, সে কি করবে, এই রসিদটা দেখে যখন দেখবে যে টাকা পয়সা সবকিছু পরিশোধ হয়ে গেছে, তখন সে আপনাকে আর একটা রসিদ ইস্যু করবে যেটা 3 কপিতে থাকে। তাহলে সে কি করবে, আর একটা রসিদ ইস্যু করবে যেটা থাকবে 3 কপিতে, 1 কপি আপনাকে দিবে, 1 কপি তার কাছে রাখবে, আরেক কপি আপনাকে এক্সট্রা হিসাবে দিবে, যার কাছে জিনিসপত্রটা আপনি পাঠাচ্ছেন তাকে কি করার জন্য, যাতে সে সেটা দিয়ে জাহাজ থেকে পরবর্তীতে তার দেশে জিনিসটা নিতে পারে। তাহলে আমরা বিল অফ এক্সচেঞ্জ বললাম, বুঝলাম, বিল অফ ল্যান্ডিং বুঝলাম। এখন আসি, আমরা এই আইনের মধ্যে আমরা দলিল শব্দই পাবো না। আমরা যদিও বলি দলিলের জন্য স্ট্যাম্পের প্রয়োজন, এই আইন বলতেছে যে ইনস্ট্রুমেন্ট। তো সহজ কথা, আমরা ইনস্ট্রুমেন্ট জিনিসটা কিভাবে বুঝবো? এই যে আমাদের ইনস্ট্রুমেন্ট আছে, তো একটা কথা আপনি সাধারণভাবে মনে রাখতে পারেন, যদি কোনো কাগজ, যদি কোনো ডকুমেন্ট কি করে, যেমন আমরা রেজিস্ট্রেশন আইনেও পড়েছি, যদি কোনো আপনার অধিকার ক্রিয়েট করে, আপনার কোনো প্রকার জিনিস ট্রান্সফার করে, আপনার কোনো অধিকারকে লিমিট করে, বর্ধিত করে, এক্সটিংগুইশ করে, রেকর্ড করে, আপনি কাগজের মধ্যে একটা জিনিস লিখে অপরজনকে দিলেন যে আমি তাকে টাকা দিয়ে দিব, আপনি একটা দায়িত্ব নিলেন। তো এই জিনিসগুলা যেই কাগজের মধ্যে লিখতেছেন ওই কাগজটাকে ইনস্ট্রুমেন্ট বলতেছে। তো সহজে আমরা বোঝার জন্য দলিল বলতে পারি যে আসলে দলিলের জন্য আমাদের কি প্রয়োজন, এই যে ইনস্ট্রুমেন্ট এবং স্ট্যাম্প শুল্কগুলো প্রয়োজন। নর্মালি ডকুমেন্ট বলা হয় কাগজের মধ্যে লিখিত যেই কোনো প্রকারের চিহ্ন, আপনি সেটা একটা ছবি আর্ট করলেও সেটা একটা ডকুমেন্ট, সেখানে কিছু লিখলেন সেটাও একটা ডকুমেন্ট। এটা দ্বারা আপনার কোনো দায়িত্ব আসে না। আপনি একটা ছবি আর্ট করছেন কাগজের মধ্যে, তো এখানে আপনার কি দায়িত্ব, কিছুই নাই। কিন্তু যখন আপনি কাগজের মধ্যে কি করবেন, কাউকে কোনো টাকা পয়সা দিবেন এরকম অঙ্গীকার করবেন, তখন কি হবে, আপনার সেখানে একটা দায়িত্ব আসবে। আপনি যখন সেখানে সিগনেচার করবেন, তাহলে ইনস্ট্রুমেন্ট হচ্ছে এমন জিনিস যেখানে আপনি কাগজের মধ্যে লিখে কোনো দায়িত্ব নেন বা কাউকে কিছু দেওয়ার অঙ্গীকার করেন, সেটা আপনার ইনস্ট্রুমেন্ট। আর প্রতিটা ইনস্ট্রুমেন্টে কিন্তু সাক্ষীর প্রয়োজন হয় না। আর যেটা আমরা দলিল বাস্তবে বলি, এটা বলতেছে ওই কাগজটা যখন 2 জন বা ততোধিক সাক্ষী দ্বারা সিগনেচার কৃত থাকবে, সেটাকে আমরা দলিল বা ডিড বলি। তো বেসিক অর্থে আপনারা এটা পার্থক্যটা মনে রাখতে পারেন, অ্যাডভান্স লেভেলে আরো অনেক পার্থক্য আছে। তাহলে আমরা এতটুকু বলতে পারি যে প্রতিটা যে আমাদের দলিল আছে এটা কি এক একটা ইনস্ট্রুমেন্ট, আর প্রতিটা ইনস্ট্রুমেন্ট এক একটা দলিল না। যেমন আমরা এখানে ইনস্ট্রুমেন্ট পাবো কয়টা, স্ট্যাম্প একটা 65টা, তো বাস্তবে সাব রেজিস্ট্রেশন অফিসে আমরা দলিল পাবো 32টার মতো। তো এই জন্য প্রতিটা ইনস্ট্রুমেন্টই কিন্তু ডিড না, কিন্তু প্রতিটা ডিডই হচ্ছে আমাদের একটা ইনস্ট্রুমেন্ট। এই কথাটুকু আমরা একটু মনে রাখলে আমাদের জন্য যথেষ্ট হবে। এখন আমরা আরেকটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে সম্পাদন এবং রেজিস্ট্রেশন, যেটা আমরা রেজিস্ট্রেশন আইনেও বুঝাইছি আপনাদেরকে, যে সম্পাদন মানে যখন আপনি ওই কাগজটাতে কি করলেন, সিগনেচার করলেন, ওই যে কাগজটা আছে সেটার মধ্যে যখন আপনি সিগনেচার করলেন সম্পাদন হয়ে গেল। আর যদি সিগনেচার কৃত কাগজ হয় সেটাকে আমরা বলি যে এটা একটা সম্পাদিত দলিল। আর এই আইনের মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পার্টিশন ডিড বলে শব্দ পাবো। এটা আমরা সবাই জানি, যদি আপনার উত্তরাধিকার সম্পত্তি হয় অথবা যৌথ নামে একসাথে ক্রয় করেন, সেটা ভাগ করার জন্য যে দলিল সেটাই হচ্ছে পার্টিশন ডিড। আরেকটা পাবো আমরা প্রমিসারি নোট,
সেটা হচ্ছে আপনি কোনো প্রকার কন্ডিশন ছাড়াই যখন আপনি কাউকে স্বীকারোক্তি দিবেন যে ঠিক আছে আমি আপনাকে এত টাকা দিব বা আপনি আমার কাছে এত টাকা পাবেন, সেটাকে বলা হয় প্রমিসারি নোট। আর এই আইনের মধ্যে আমরা আরেকটা পাবো সেটেলমেন্ট, শব্দটা বারবার আমরা পাবো। এই সেটেলমেন্টের ভিতরে আমরা বিক্রয়টা, বন্ধকটা, আপনার পারিবারিক যে সেটেলমেন্ট হয়, পারিবারিক ভাবে আপোসনামা, এগুলো অন্তর্ভুক্ত। তবে এখানে উইল কি হবে না, অন্তর্ভুক্ত হবে না। উইল ব্যতীত অন্য জিনিস আসবে, যেমন আপনি বিবাহের সময় যদি কোনো মূল্য পরিশোধ করেন, পারিবারিক আপোসনামা করেন, ধর্মীয় বা দাতব্য কাজে সম্পত্তি দান করেন, এগুলোকে এক শব্দে তারা সেটেলমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত করছে, যে এটা হচ্ছে সেটেলমেন্ট ডিড। তার মানে যেটা হচ্ছে যে আপনি যদি পারিবারিক আপোসনামা যেটা করতেছেন, এটাও প্রকৃতপক্ষে একটা সেটেলমেন্ট ডিড। আরেকটা আমরা স্ট্যাম্প একটা পাবো, সেটা আমাদেরকে বলতেছে যে কনভিয়েন্স। তো এটা বলতেছে জীবিত ব্যক্তিদের মাঝে যখন আপনি সম্পত্তি হস্তান্তর করতেছেন, তো কনভে করতেছেন একটা জিনিস, সেটাকে তারা বলতেছে কনভিয়েন্স ডিড। এই নামে কিন্তু আমরা স্ট্যাম্প শুল্কের মধ্যে পাবো। যখন আমরা কি করব, শিডিউলটা পড়বো, আমরা সেটেলমেন্ট পাবো, আমরা সেখানে কনভিয়েন্স ডিড পাবো, সেখানে কিন্তু আমরা সেল ডিড পাবো না। তো এই জন্যই আমরা এই শব্দগুলো একটু পড়লাম, যাতে শিডিউলটা পড়লে আমরা একটু বুঝতে পারি। আর অলরেডি আমরা আপনাদেরকে দুই প্রকার স্ট্যাম্প দেখিয়েছি, যে ইমপেস্ট মানে হচ্ছে যেটা ছাপানো, যেটার উপরে কি করি আমরা, যে ওই স্ট্যাম্পটার উপরে আমাদের দলিলগুলো লিখি। আর একটা হচ্ছে অ্যাডহেসিভ, যেটা যেটা আমরা কি করি, আঠা দিয়ে লাগিয়ে দেই। এই দুই প্রকারের স্ট্যাম্প পাবো। আর এই যে আদালতে আমরা বিভিন্ন প্রকার কি করি, ফি গুলা প্রদান করি, এগুলাও কিন্তু মোটামুটি বলতে গেলে কোর্ট ফি অ্যাক্টের যে পেমেন্ট সিস্টেম, সেটাও স্ট্যাম্পের মাধ্যমেই। তো নর্মালি কোর্ট ফি আপনি যখন আদালতে যান, সেখানে বলা হচ্ছে যে দুই প্রকারে পাচ্ছি আমরা, জুডিশিয়াল, যেটা কোর্ট ফি হিসেবে ব্যবহৃত হয়, আর একটা হচ্ছে নন জুডিশিয়াল। এটা ছাড়া আরেক প্রকার স্ট্যাম্প আমরা পাবো, যেটা ছোট ছাপা, আমাদের আঠালো স্ট্যাম্প, রাজস্ব স্ট্যাম্প, 400 টাকার বেশি লেনদেনে এই স্ট্যাম্পটা 10 টাকার স্ট্যাম্প ব্যবহার করতে হয়। এখন এই জুডিশিয়াল স্ট্যাম্প কোর্ট ফি ছাপানো হতে পারে, আঠাযুক্ত হতে পারে, যেমন আমরা চিত্রের মধ্যে আপনাদেরকে এখানে যেমন দেখাইলাম, দেখেন এটা হচ্ছে আমাদের ছাপানো, আর এগুলো হচ্ছে ছাপানো প্লাস এটা হচ্ছে আমাদের আঠালো। এই দুই প্রকারের স্ট্যাম্পে বাংলাদেশে চলবে। তো এখন আমরা চলে যাই আমাদের মূল আইনের ভিতরে। তো দেখেন, আইনটা সারা বাংলাদেশে প্রযোজ্য, যেমন আমরা প্রতিটা আইনের ক্ষেত্রে বলি যে আইনটা সারা বাংলাদেশে প্রযোজ্য এবং সংবিধানের 149 নম্বর ক্ষমতা বলে কার্যকর। এখন আসি যে কোন কোন দলিলের উপর কি স্ট্যাম্প শুল্ক দিতে হবে, প্রতিটা দলিলেই কি স্ট্যাম্প শুল্ক দিতে হবে কিনা, এরকম কোনো নিয়ম আছে কিনা। তো আইনে যখন আমরা 3 নাম্বার সেকশনটা পড়বো, এইটা আমাদেরকে ঠিক করে দেয় যে কোন দলিলে স্ট্যাম্প দিতে হবে, স্ট্যাম্প শুল্ক দিতে হবে। তো প্রথমে তারা বলতেছে যে তফসিলে উল্লেখিত যে দলিলগুলো আছে, ইনস্ট্রুমেন্ট গুলো আছে, এগুলো যদি বাংলাদেশে সম্পাদিত হয়, কোনটা, এই তফসিলে আমরা প্রায় স্ট্যাম্প ডিউটির ক্ষেত্রে আপনি 65টা কি পাবেন, বিভিন্ন প্রকার এখানে ইনস্ট্রুমেন্টের কথা বলা আছে, বাংলায় দেওয়া আছে, আপনি এখানে দেখে নিতে পারবেন, যেমন স্বীকৃতিপত্র, প্রশাসনিক বন্ড, দত্তক দলিল, হলফনামা, সবকিছু এখানে আছে, এরকম 65টা। বলতেছে এই শিডিউলের মধ্যে যে 65টা দলিল আছে, এগুলো যদি কি করেন আপনি, বাংলাদেশে যদি আপনি এগুলোকে সম্পাদন করেন, তাহলে আপনাকে স্ট্যাম্প শুল্ক দিতে হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে যে বিল অফ এক্সচেঞ্জ এবং প্রমিসারি নোট, যেটা আমরা পড়লাম, বিল অফ এক্সচেঞ্জ এবং প্রমিসারি নোট, এইটাও যদি আপনি করেন, তারপরে আপনাকে স্ট্যাম্প শুল্ক দিতে হবে। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আমাদের, আপনি দেশের বাইরে আছেন, কিন্তু আপনি যে কাগজটা সম্পাদন করলেন সেটা বাংলাদেশে কোনো সম্পত্তি রিলেটেড, প্রপার্টি রিলেটেড, তাহলেও ওইটার উপর আপনার স্ট্যাম্প শুল্ক দিতে হবে। তাহলে আমাদেরকে 3 নাম্বার সেকশন তিনটা কথা বলে, স্ট্যাম্প শিডিউলের মধ্যে যে 65 প্রকার দলিল আছে, এগুলো যদি বাংলাদেশে সম্পাদন করা হয়, তাহলে আপনাকে স্ট্যাম্প শুল্ক দিতে হবে। এটা ছাড়া বিল অফ এক্সচেঞ্জ এবং প্রমিসারি নোট হইলে অবশ্যই স্ট্যাম্প শুল্ক দিতে হবে। আর দেশের বাইরে যদি আপনি সম্পাদন করেন, কিন্তু সম্পত্তি যদি বাংলাদেশে রিলেটেড হয়, তারপর আপনাকে স্ট্যাম্প শুল্ক দিতে হবে। তাহলে 3 নাম্বার থেকে আমরা বুঝলাম কোন কোন জিনিসগুলা পাচ্ছি। তো এটার জন্য আমাদেরকে এই শিডিউলটা মুখস্থ রাখতে হবে, যাদের প্রয়োজন আপনারা চাইলে প্রিন্ট করেও রাখতে পারেন। এটাই হচ্ছে আমাদের কাজের জিনিস, এখানে আমরা দলিলগুলা পাবো। দেখুন, আমরা তার পরবর্তী সেকশনে চলে যাই, যে 4 নাম্বার সেকশনটা কি বলে।
তো 4 নম্বর সেকশন যে কথাটা বলে ধরলাম যে এখানে কি হইলো, যে 10 শতক সম্পত্তি আছে, একজনের 10 শতক সম্পত্তি, আপনি কারো কাছ থেকে একটা সম্পত্তি ক্রয় করবেন। এখন ওই দলিলের মধ্যে কি দেওয়া আছে, একটা শর্ত দেওয়া আছে। আমরা যে সম্পত্তি হস্তান্তর আইনে দেখছি আপনাদের 11 নম্বর ধারা, 12 নম্বর ধারা, আমরা বলছি যে আপনি বিক্রি করার সময় শর্ত দিতে পারবেন। হয়তো আপনার বাবা কি করলো, আপনার এক ভাইকে দান করলো, কিন্তু একটা শর্ত দিল যে এই সম্পত্তি যদি সে কোনোদিন বিক্রি করতে চায়, যাতে আপনার অনুমতি নেয়। তাকে সেল ডিডি করা হয়েছে, কিন্তু তার মালিকানার দলিলে একটা শর্ত আছে। এখন সে সম্পত্তিটা বিক্রি করবে, তো এখন আপনার অনুমতি নিতে হবে। এখন আপনি যে অনুমতি দিবেন, সাবকবলার ফরম্যাটে অনুমতি দেওয়ার কোনো অপশন নাই। তো এখন আপনি যার কাছে বিক্রি করতেছেন তার কাছে একটা তো আপনি এই সেল ডিড তৈরি করে দিবেন। এখন আপনার যে অনুমতি নেওয়া প্রয়োজন, এই জন্য পৃথক একটা ডিড হবে। কিন্তু এই যে আপনার জন্য অনুমতির জন্য যেই আপনার ডিডটা করবেন, সেটার জন্য আপনাকে 300 টাকা স্ট্যাম্প শুল্ক দিতে হবে, আর সেল ডিডে যেটা খরচ সেটা তো দিবেন। তার মানে 4 নম্বর সেকশনটা যেটা বলে, যদি একটা হস্তান্তর কার্যকর করার জন্য একাধিক দলিল করার প্রয়োজন পড়ে, এখানে একজন সম্পত্তি বিক্রি করবে, বিক্রয় দলিল করলেই চলতো। কিন্তু যেহেতু এই দলিলে শর্ত আছে আরেকজনের অনুমতি নিতে হবে, তো ওই অনুমতি পত্র যেটা আপনি তৈরি করবেন তাতেও স্ট্যাম্প শুল্ক প্রযোজ্য হবে। তো কত বলতেছে যে ফিক্স 300 টাকা। আর সেল ডিডে যেটা খরচ সেটা তো আপনি দিবেনই। তাহলে 4 নম্বর সেকশন আপনি বুঝলেন। একটা হস্তান্তর কার্যকর করতে যদি একাধিক অনুমতি পত্র বা একাধিক জনের দলিল করার প্রয়োজন পড়ে, তাহলে মূল দলিলে যেটা খরচ সেটা তো দিবেন। আর একাধিক যত প্রকার যদি 10 জনের অনুমতি লাগে, ওই পৃথক পৃথক আপনি 300 টাকার স্টাম্পে তাদের অনুমতি পত্রটা আপনি টাইপ করবেন। তাহলে আমরা 4 নম্বর সেকশনটা সহজ করে বুঝে গেলাম যে মূল দলিলে যেটা খরচ সেটা দিব, আর ওই দলিলটা কার্যকর করার জন্য আর যত প্রকার দলিল করা প্রয়োজন সেগুলোতে শুধু 300 টাকার স্ট্যাম্প শুল্ক হবে। এখন আসি আমরা 5 নম্বর জিনিসটা। এখন 5 নম্বর বলে অন্য একটা জিনিস, দলিল তো আপনি একটাই করতেছেন, কিন্তু এক দলিলে যদি 2-3 প্রকারের জিনিস হস্তান্তরিত হয়, যেমন আপনি একটা সম্পত্তি ক্রয় করবেন, এই সম্পত্তির দাম ধরেন যে 10 শতক সম্পত্তি, এটার দাম হচ্ছে 50 লাখ টাকা। এখন আপনার কাছে 50 লাখ টাকা নাই, আছে কত, 40 লাখ টাকা। তো নর্মালি আপনি 10 লাখ টাকা কোথাও থেকে হাওলাত করতে পারেন, ব্যাংক থেকে লোন নিতে পারেন। তো আপনি সেটা না করে বিক্রেতাকেই বলতেছেন যে ভাই 10 লাখ টাকা যেটা বাকি, সেইটা আপনার কাছে, আমি যেটা কিনতেছি এটাই বন্ধক থাক। তার মানে সম্পত্তির দাম 50, আপনার কাছে নগদে আছে 40, 10 লাখ টাকা আপনার ঋণ প্রয়োজন। এখন আপনি বাইরে থেকে না নিয়ে ওই বিক্রেতাকে বললেন যে 10 লাখ টাকা আপনার কাছে বন্ধক থাক, পরে আমি 10 লাখ টাকা দিব, ছুটায় নিব, এখন আমি রেজিস্ট্রেশন করে ফেলাই। তো আপনি ওই যে একটা ডিড তৈরি করতেছেন, সেল ডিড, ওইটার মধ্যে এখন দুইটা কাজ করতেছেন, কি আপনি বিক্রয় দলিল রেজিস্ট্রেশন করতেছেন, আর বাকি অংশে ওই যে 10 লাখ টাকা বন্ধক আছে সেটাও অন্তর্ভুক্ত করে দিয়েছেন, একই দলিলে দুই কাজ। তার মানে দলিল একটাই, ভিতরে দুই প্রকার হচ্ছে, বিক্রয় হচ্ছে আবার বন্ধকটাও রেজিস্টার্ড হচ্ছে। তো এইরকম যদি আপনি করতে যান, তো তখন স্ট্যাম্প শুল্ক কেমন হবে? তো তখন আইনের 5 ধারা বলতেছে আপনাকে অ্যাগ্রিগেট ভ্যালু দিতে হবে। মানে বিক্রয়ের জন্য যদি আপনার 5% ধরলাম আমরা, 5% হিসাবে দিলেন, সমস্যা নাই। এখন বন্ধকি দলিলের জন্য যে খরচ আছে সরকারের, সেটাও দিবেন। তার মানে এমন না যে আপনি একটা খরচ দিয়ে বাঁচতে পারবেন না, আপনাকে দুইটাই দিতে হবে। সেল রিটে যে খরচ সেটাও দিবেন, বন্ধকের যে খরচ সেটাও দিবেন। এটা যদি আমরা আরো একটু সহজ করে বুঝাই, সহজে যদি আপনি 2 দাগে সম্পত্তি ক্রয় করেন, ধরেন যে এটা হচ্ছে আপনার এক দাগ, এটা হচ্ছে আরেক জায়গার অন্য ভিন্ন দাগ। এখন এই দাগে যদি 10 শতক সম্পত্তি থাকে, এই দাগে 20 শতক থাকে, তো আপনি তো দুইটা সম্পত্তি একসাথে কি করতে পারবেন, দলিল করতে পারবেন। তো সহজ কথা আইন ওইটাই বলতেছে যে টোটাল তাহলে 30 শতক সম্পত্তির দামের উপর যেটা আপনার রেজিস্ট্রেশন ফি, সেটাই আপনাকে দিতে হবে। এইভাবেও আপনি বুঝতে পারেন। তাহলে একই দলিলে যখন একাধিক পৃথক পৃথক হস্তান্তর ঘটবে, তখন উভয়টার জন্য যেটা প্রয়োজন দুইটাকে একসাথে করে আপনাকে রেজিস্টার, এই যে স্ট্যাম্প শুল্কটা সেটা দিতে হবে। এখন আইনের 6 ধারা বলতেছে যেখানে কি আপনার কাছে সন্দেহ হচ্ছে যে আসলে আপনি কোনটা ফি দিবেন, যেমন ধরেন এই যে আমরা তফসিলে 65 প্রকার বিভিন্ন দলিল পাবো। এখন দেখা গেল আপনি একটা দলিল করতেছেন ভাড়াটিয়ার জন্য, আপনি একটা আপনি এগ্রিমেন্ট তৈরি করতেছেন। এখন আপনি সেখানে কি করলেন, ধরলাম আমরা কি করলেন যে 366 দিনের একটা কন্ট্রাক্ট তৈরি করে ফেলাইলেন, বা 365 দিনের। তো নর্মালি নিয়ম হচ্ছে আপনি 1 বছরে কমে করলে সেটা হবে আপনার রেন্ট,
এগ্রিমেন্ট। আর 1 বছরের বেশি করলে সেটা হবে আপনার লিজ বা ইজারা। এখন আপনার একটা কনফিউশন আছে যে আসলে এই দলিলটা কোন দলিলের অন্তর্ভুক্ত হবে। এটা কি আমার ভাড়াটিয়ার জন্য রেন্ট দলিল হবে, না এটা আমার লিজ বা ইজারা দলিল হবে। আপনি নিজেই কনফিউশনে আছেন, বা যারা এই কাজগুলো করে তারা যদি কনফিউশনে থাকে, 6 নাম্বার ধারা যেটা বলতেছে তাদেরকে সমাধান করে দিচ্ছে যে আপনি এখন শিডিউলে দেখেন কোনটার জন্য সরকারের স্ট্যাম্প শুল্ক বেশি, যেটার জন্য বেশি আপনি ওইটাতে দিয়ে দেন, আপনার জন্য ভ্যালিড হয়ে যাবে। তার মানে 6 নাম্বারটা সরকারকে সুবিধা দেয়, আপনি যদি কোনো কনফিউশনে থাকেন, যেইটা শিডিউলে দেখবেন যে কোনটার খরচ বেশি, যেটার খরচ বেশি ওইটা দিয়ে দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে আমাদের 4, 5, 6 এই 3টা সেকশনই খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে জিনিসটা বুঝতে পারলাম তাহলে সেটা হচ্ছে যে যদি আপনার একটা দলিল, যে হস্তান্তরটা হচ্ছে একটা দলিলে, সেটাকে যদি পূর্ণ করতে একাধিক দলিল করার প্রয়োজন পড়ে, তাহলে ওই যতগুলো একাধিক দলিল লাগবে সেখানে 300 টাকার স্ট্যাম্প শুল্ক প্রযোজ্য। আর 5 নাম্বার সেকশনটা যেটা বলে সেটা হচ্ছে যদি দলিল একটাই, কিন্তু একই দলিলে যদি আপনি ভিন্ন ভিন্ন ট্রানজাকশন করেন, তাহলে পৃথক পৃথক ভাবে হিসাব করবেন কত টাকা করে একসাথে মোট টাকাটা আপনাকে স্ট্যাম্প শুল্ক জমা দিতে হবে। আর 6 নম্বর বলে যদি শিডিউলে যে 65 প্রকার বিভিন্ন দলিলের কথা আছে, যদি কোনো দলিল নিয়ে আপনার সন্দেহ থাকে যে এটা কোনটাতে যাবে, তখন যেইটার মধ্যে স্ট্যাম্প শুল্ক বেশি বলা আছে সেইটা আপনি দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা 4, 5, 6 এই 3টা একসাথে জড়িত। এগুলো যখনই আপনি পড়বেন অবশ্যই একসাথে পড়বেন, তাহলে খুব দ্রুত এবং সুন্দর করে আপনি তাড়াতাড়ি বুঝতে পারবেন। এখন যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের 8 নাম্বার সেকশন, যদি আমরা এখন একটু দেখার চেষ্টা করি যে তাহলে 8 নাম্বার সেকশনে আমাদের আছেটা কি। 8 নাম্বার সেকশন যে কথাগুলা বলে সেটা লোন সংক্রান্ত বিষয় বলে। বাংলাদেশে একটা এখন আইন প্রযোজ্য আছে, সেটা হচ্ছে লোকাল অথরিটি লোন অ্যাক্ট 1914। 1914 সালে যে স্থানীয় যেমন পৌরসভা আছে, আপনার সিটি কর্পোরেশন আছে, ইউনিয়ন পরিষদ আছে, এরা নিজেরা চাইলেও এদের যদি টাকার প্রয়োজন হয় এটা বাজারে কি করে ছাড়তে পারে, বন্ড ডিবেঞ্চার গুলো ছাড়তে পারে। যে আপনাকে বলতে পারে যে আমি 100 টাকার করে বন্ড ছাড়লাম, এগুলো ক্রয় করেন, 5 বছর পরে এত টাকা পাবেন। অর্থাৎ লোকাল অথরিটি যারা আছে তারাও বাজারে বন্ড গুলো ছাড়তে পারে। তো এইরকম যদি তারা কোনো বন্ড ডিবেঞ্চার গুলো যদি ইস্যু করে, তাহলে প্রথমবার যখন যত টাকার ইস্যু করবে, যে ধরলাম তাদের 1 কোটি টাকা প্রয়োজন যে কোনো কাজ করার জন্য, জনগণ থেকে তারা টাকাটা নিবে। তো সরকার বলতেছে যে আপনি কি করেন, 1% হিসাবে জমা দেন, 1% হিসাবে আপনাকে জমা দিতে হবে। আর প্রতি বছর নবায়ন করার জন্য কোনো ফি লাগবে না। কিন্তু যদি 1% না দেয়, যদি সে লুকায় না দেয়, পরবর্তীতে বলতেছে যে তাকে 10% হিসাবে তাকে দিতে হবে। তাহলে এটা সরকারেরই আরো যে বিভিন্ন অঙ্গ সংগঠন আছে তাদের জন্য প্রযোজ্য। স্থানীয় পৌরসভা, ইউনিয়ন পরিষদ অথবা আনুষঙ্গিক যারা আছে তারা যদি ডিবেঞ্চার যদি এই আইনের অধীনে ইস্যু করতে পারে, তাহলে 1% হিসাবে তারা স্টাম্প শুল্ক স্টাম্প খাতে জমা করবে। এখন আসি আমরা 9 নম্বর ধারা, যেটা আমাদের গুরুত্বপূর্ণ, যে এই জন্য আমরা দেখি মাঝে মাঝে সরকার কি করে স্টাম্প শুল্ক বাড়ায় কমায় আপনাকে ফেরত দিতে পারে। তো সরকার 9 নম্বর ধারা ক্ষমতা দিচ্ছে যে সরকার স্টাম্প শুল্ক কমাইতে পারে, আপনি বেশি পেমেন্ট করলে আপনাকে ফেরত দেওয়ার আদেশ দিতে পারে। যে কোনো একটা বিশেষ দলিলে দেখবেন অনেক ক্ষেত্রে স্পেসিফিক দলিলের জন্য স্টাম্প শুল্ক মওকুফ করে গেজেট জারি করে। যদি কোনো দলিলে সরকার মনে হয় এই দলিলটাতে স্টাম্প শুল্ক নেওয়ার প্রয়োজন নাই, গেজেট করে দিবে, অথবা সব দলিলে, অথবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য। এটা সরকারের একটা ক্ষমতা যে কোন দলিলে কোথায় কত টাকা স্ট্যাম্প শুল্ক নেওয়া হবে সে কমাইতে পারে, বা সে সেটা ফেরত দিতে পারে, মওকুফও করতে পারে। এখন আমরা আসি, এতক্ষণ তো আমরা স্ট্যাম্প শুল্কগুলো পড়লাম, তাইলে এখন আমরা পরিশোধ কিভাবে করব। তো নরমালি আমরা হয়তো সবাই জানি যে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়। তো আইনে আরো যেহেতু অনেক পুরাতন আইন বলতেছে, দলিলে শুল্ক পরিশোধের নির্দেশিকা একটা দেওয়া থাকবে। সরকার কি করবে, বিভিন্ন প্রকার নিয়ম কানুন জারি করবে যে কিভাবে করা হয়, অথবা সরকার যেভাবে চাইবে, সরকার যেটা বলবে, হয় নির্দেশিকা জারি করবে, যেভাবে হোক জানাবে আপনাকে যে আপনি এইভাবে পেমেন্ট করেন। অথবা যেটা করা যায়, ছাপানো যদি হয় যত টাকার দলিল সেই স্টাম্পে লিখতে হবে। যেমন আমরা সবাই জানি কি করতে হয়, আমাদেরকে যে দলিলগুলো আছে হলফনামা 200 টাকার স্টাম্পে প্রিন্ট করতে হয়। তো এটাই বলতেছে যে আপনি 200 টাকার স্টাম্প শুল্ক 200 টাকা দলিলটা স্টাম্পে লিখে ফেলান, তাহলে এই ঝামেলা শেষ। তাহলে যত টাকার দলিল তত টাকার স্টাম্পে লেখেন। এর জন্য হলফনামা আমাদেরকে 200 টাকার স্টাম্পে লিখতে হয়, তাই আর পৃথক করে আমাদের স্টাম্প শুল্ক দেওয়ার প্রয়োজন হয় না।
এটা ছাড়া বলতেছে আঠালো যুক্ত স্টাম্প গুলো কি আপনি লাগায় দেন। যেমন আমরা জানি আপনি যে কোনো ভূমি বিষয়ক জিনিস আবেদন করতে 20 টাকার কোর্ট ফি লাগাইতে হয়। এই যে কোর্ট ফিটা লাগাচ্ছেন 20 টাকা আঠালো যুক্ত, আপনার পরিশোধ হয়ে গেল। তার মানে 10 নাম্বারটা আপনাকে কিছু প্রকার পদ্ধতি দেয়। এখন আসি সরকার যেটা বলতেছে সেটা যে এই যে আঠালো যুক্ত গুলো আপনি কোথায় ব্যবহার করবেন তার একটা নিয়ম কানুন দিচ্ছে, অতটা আমাদের গুরুত্বপূর্ণ না। যেহেতু অনেক পুরাতন আইন, এখানে 5 পয়সা 10 পয়সা পর্যন্ত হিসাবগুলো আছে, যদিও এখন আমরা মোটামুটি 5 টাকার নিচে কোনো কিছুই পাই না। তো আইনটার বাস্তবতা বুঝতে হবে, যেহেতু এটা 1899 সালে, প্রায় 100 বছরের পুরাতন আইন। এই জন্য 5 পয়সা বা 10 পয়সা পর্যন্ত যদি হয় তারা বলতেছে তাহলে আপনি কি করবেন, এই আঠালো যুক্ত স্টাম্প ব্যবহার করবেন। তারপর যদি বিল অফ এক্সচেঞ্জ হয়, প্রমিসারি নোট হয়, তার উপর আপনি করবেন। আর যারা এই অ্যাডভোকেট হিসাবে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে চান, এন্ট্রি এজ এ অ্যাডভোকেট, সেখানে ব্যবহার করতে পারবে। নোটারি পাবলিক তার নোটারি কাজে ব্যবহার করতে পারবে। আর যদি শেয়ার ডিবেঞ্চার হস্তান্তর করে সেই কাজে ব্যবহার করতে পারবে। এখন আসি আমরা, এই যে আপনি ধরলাম যে এই যে চিত্রে আমরা যেমন এখানে যেমন আপনাদেরকে দেখাই, এইখানে কি করা আছে, 500 টাকার একটা আঠালো যুক্ত স্টাম্প লেখা আছে। তার উপরে দেখেন এখানে সিগনেচার করে তারিখ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এইটা যদি আপনি উঠায়ও নেন অন্য কোথাও কিন্তু ব্যবহার করতে পারবেন না। তার মানে যে স্টাম্পটা লাগানো হইলো এটাকে আপনাকে বাতিল করতে হবে। এখন বাতিল কিভাবে করা যাবে সেই নিয়ম কানুন বলতেছে যে আপনি কিভাবে বাতিল করবেন। তো বাতিলের জন্য বলতেছে সেটা হচ্ছে যে সম্পাদনের সময় সেই স্টাম্প বাতিল করতে হবে যাতে অন্য কাজে ব্যবহার করা না যায়। মানে একবার আপনি লাগাইলেন এক কাজে, যাতে অন্য কাজে ব্যবহার করা না যায়। এখন বাতিল করা না হলে সেই দলিলের স্টাম্প যুক্ত করা হয় নাই এই মর্মে ধরে নেওয়া হবে। এখন বাতিল কিভাবে করবেন তার কিছু নিয়ম কানুন বলা আছে। এখন এই যে স্টাম্পটা যেমন আপনাদের চোখের সামনে, স্টাম্পটাতে তারা সিগনেচার করছে, তো বলতেছে আপনি এরকম সিগনেচার করে দেন, তারিখ দিয়ে দেন, অথবা আপনি আড়াআড়ি দুইটা দাগ দিয়ে দেন, অথবা আপনি এভাবে ক্রস দিয়ে দেন, মানে যাতে এটা দ্বিতীয়বার আর কোথাও ব্যবহার করা না যায়। এইরকম ভাবে আপনাকে, যদি আঠালো স্টাম্প হয়, আপনাকে এটা বাতিল করতে হবে। সহজ কথায় এখানে যেগুলো আমরা দেখতেছি দেখেন, এগুলোর প্রতিটার উপরে সিল মারা আছে, দেখেন আপনি এগুলা, তার মানে আপনি উঠায়ও নিলেও বোঝা যাবে যে এখানে কি করা আছে, এগুলো ব্যবহার করা হয়েছে একবার। ওই জিনিসটাই বলতেছে যাতে আপনি লাগানোর পরে এটাকে বাতিল করবেন, বাতিলের নিয়ম কানুন। তো তারপর যদি আমরা দেখি সেটা হচ্ছে যে কার্যকরী ভাবে আপনি বাতিল করবেন, যেভাবে বাতিল করা যায় যাতে দ্বিতীয়বার ব্যবহার করা না যায়। এখন আসি আমরা ছাপানো স্টাম্পে লিখন, যেগুলো আমরা ছাপানো স্টাম্প পাবো এগুলো তো এমন ভাবে লিখতে হবে যাতে দেখেই বোঝা যায় যে স্টাম্পে লিখিত এবং অন্য কাজে ব্যবহার করা না যায়। অর্থাৎ এই যে এটাই যদি আপনি একটু লক্ষ্য করেন, দেখেন এইটা এইখানে লেখা হয়েছে, তার মানে এটাকে আপনি দেখেই বুঝতে পারতেছেন এখানে একটা জিনিস লেখা আছে, এটা অন্য কাজে ব্যবহার করা যাবে না। মানে আপনি এইখানে অন্য কোনো জিনিস অন্য কোনো কাজের জন্য ব্যবহার কিন্তু করতে পারবেন না। এমন ভাবে আপনারা লিখতে হবে যাতে এটা বোঝা যায়। এমন না যে নিচের দিকে শুধু দুইটা শব্দ লিখে দিলেন, তো পরবর্তীতে ওই শব্দটা আপনি আবার মুছে এখানে অন্য কিছু লিখবেন, এমন হবে না। যাতে তার ফেস দেখে বোঝা যায় যে এটা একটা স্টাম্প। তো মোটামুটি এই জিনিসগুলাই বলতেছে। এখন আমরা তারপরে যদি সেকশন দেখি, আমাদের 14 বলতেছে একই স্টাম্পে একটি দলিল লিখতে হবে, আপনি একাধিক জিনিস লিখতে পারবেন না। যেমন আমরা বললাম 200 টাকার স্টাম্পে হলফনামা লিখবেন। এখন এই 200 টাকার স্টাম্পে হলফনামার মধ্যে আপনি 100 টাকার যদি দুইটা পাতা নেন, প্রথম পাতায় আপনি হলফনামা শেষ করে দ্বিতীয় পাতা খালি রাখলেন, তো রাখে পরবর্তীতে সেটা নিয়ে অন্য কাজ করতে পারবেন না। যদি আপনার সেটা ব্যবহারও না হয় সেটা বাতিল করে দিতে হবে। তার মানে যত টাকার জন্য স্টাম্পটা নিচ্ছেন সেই কাজের জন্যই ব্যবহার করতে হবে, ওইখানে অন্য কাজের জন্য আপনি ব্যবহার করতে পারবেন না। এখন আমরা তার জন্য যদি দেখি 13 এবং 14 যে দুইটা আছে, এই দুইটা যদি সঠিক না হলে আমরা কি করব, 15 নাম্বার সেকশনে যাব। 15 নাম্বার সেকশন বলতেছে মোতাবেক, 15 মোতাবেক বলতেছে যদি আপনি এরকম ভাবে না লিখেন, ধরে নেওয়া হবে যে আপনারটা স্টাম্প যুক্ত করা হয় নাই। এখন স্টাম্প যুক্ত না করলে কি হবে, তার ফলাফল আছে যে কোনো মালিকানা আসবে না, সেখানে নানা প্রকার সমস্যা হবে। এখন আমরা চলে যাই 16 নাম্বার সেকশনে। এটাকে বলতেছে যে ডিনোটিং ডিউটি। বলতেছে যখন কোনো দলিলের স্টাম্প শুল্ক প্রদান করা হয় বা আপনাকে মুক্ত করা হয়, অন্য দলিলের স্টাম্প শুল্ক পরিশোধের উপর নির্ভর করে। যখন আমরা সাপোজ যখন বায়নামা দলিল করি, ধরেন আপনার 30 লাখ টাকা সম্পত্তি, আপনি 10 লাখ টাকা দিয়ে বায়নামা করছেন।
তো প্রথাগত নিয়মে আমরা বায়নামার সময় শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে করে নেই, যদিও নিয়ম হচ্ছে সেখানে আপনার ওই 10 লাখ টাকার উপরে স্টাম্প শুল্ক দেওয়া। এখন আপনি বায়নামা দলিলে কি করলেন, 30 লাখ টাকার সম্পত্তির মধ্যে 10 লাখ টাকা পেমেন্ট করে দিলেন, বাকি আছে কত আপনার 20 লাখ। তো এখন আপনি যখন এই সাবকবলা দলিলটা করবেন, আপনি যদি কোনো 2 নাম্বারই করতে না চান, আপনি যদি লিগালি সবকিছু করতে চান, তো আপনি টোটাল সম্পত্তিটা ক্রয় করতেছেন 30 লাখ দিয়ে। এখন আপনি বায়নামা দলিল 10 লাখ পরিশোধ করছেন, স্টাম্প শুল্ক পরিশোধ করে দিচ্ছেন। এখন মূল দলিল তো আপনি করবেন কত 20 লাখের, কিন্তু কথা হচ্ছে আপনার সম্পত্তি তো 30 লাখের। আগে যে আপনি 10 লাখ টাকা পরিশোধ করছেন এর প্রমাণটা কি? এটা কিভাবে সাব রেজিস্ট্রার বুঝবে বা পরবর্তীতে আমি বুঝবো যে আপনি আসলে 30 লাখ টাকার উপর স্টাম্প ডিউটি দিচ্ছেন? তো এই জন্যই বলতেছে যে সেকশন হচ্ছে আমাদের 16, এটা বলতেছে কি ডিনোটিং ডিউটি। এইরকম যখন হবে তখন আপনি কালেক্টরের কাছে আবেদন করবেন। কেন আবেদন করবেন? যাতে আপনি যে ওই বায়নামা করতে 10 লাখ টাকা পরিশোধ করার সাথে সাথে আপনি কি করছেন, আপনার স্টাম্প শুল্কটা দিচ্ছেন, যাতে আপনার এই মূল দলিল যেটা সেল ডিড আছে সেটাতে যাতে উনি কি করে একটা সিল দিয়ে দেয় যে টোটাল স্টাম্প শুল্ক পরিশোধিত, অর্থাৎ টোটাল 30 লাখের উপরই পরিশোধিত। নর্মালি আপনি মূল দলিলে ওই 20 লাখ টাকারই স্টাম্প শুল্ক পরিশোধ করবেন, আর পূর্বে যে 10 লাখ টাকা পরিশোধ করছেন সেটার জন্য কালেক্টরের কাছে আবেদন করলে উনি আপনার ওই দলিলে সিল দিয়ে দিবে যে টোটাল যে ভ্যালু 30 লাখ তার উপরে কি হয়েছে স্টাম্প শুল্ক পরিশোধ করা হয়েছে। তার মানে 16 নাম্বারটা আপনাকে বলে যদি আপনার কোন দলিলের স্টাম্প শুল্ক আরেকটা দলিলের উপর নির্ভর করতেছে যেটা আপনি অলরেডি পেমেন্ট করে দিচ্ছেন, তাহলে কি হবে, আপনি কালেক্টরের কাছে আবেদন করতে পারবেন যে এই হচ্ছে আমার বায়নামা দলিল, আমি এখানে 10 লাখ টাকার স্টাম্প শুল্ক পরিশোধ করছি, অতএব মূল দলিলে আপনি জাস্ট একটা এন্ট্রি করে দেন যে আমার টোটাল স্টাম্প শুল্কটা পরিশোধ করা হয়েছে। মনে রাখবেন দলিল রেজিস্ট্রেশন করার সাথে আমরা স্টাম্প শুল্ক দেই, কিন্তু স্টাম্প শুল্ক কালেক্ট করার দায়িত্ব হচ্ছে ডিসি সাহেবের। তো এর জন্য আপনি যদি ভুল করেও যদি 2 নাম্বারই করে যদি আপনি দলিল স্টাম্প শুল্ক কম দেখান, পরবর্তীতে কিন্তু ডিসি অফিস থেকে আপনার কাছে নোটিশ আসতে আইনগত বাধা নাই এই আইনের অধীনে। কিন্তু সাব রেজিস্ট্রার যদি রেজিস্ট্রেশন খাতের যে ফি সেটা যদি উনি কম নেন, উনি নিজে থেকে পরিশোধ করবেন, তার জন্য আপনার কাছে নোটিশ করতে পারবে না। কিন্তু স্টাম্প শুল্কটার জন্য এই যে ডিসি সাহেব আপনাকে নোটিশ করতে পারবে যে আপনি স্টাম্প শুল্ক কম পরিশোধ করছেন। তার মানে আমাদের 16 নাম্বারটা হচ্ছে আপনার দলিলে এইরকম সিল নেওয়ার জন্য আপনি আবেদন করবেন যে টোটাল স্টাম্প শুল্ক আমি পরিশোধ করছি, পরিশোধিত। এখন আসি আমরা 31 নাম্বার সেকশনে চলে যাব, 16-র পরে সরাসরি 31 যাব যাতে আমরা বুঝি। সেটা বলতেছে যে স্টাম্প শুল্ক আসলে সঠিকভাবে পরিশোধ করা হয়েছে কিনা আপনি এ নিয়েই সন্দেহে আছেন। আপনি হয়তো কি করলেন, যে কোনো একটা ইনস্ট্রুমেন্টের উপর আপনি 100 টাকা স্টাম্প শুল্ক পরিশোধ করলেন। এখন আপনার মনের মধ্যে সন্দেহ হইলো যে আসলে 100 টাকা হবে না 110 টাকা হবে, কোনটা পরিশোধ করব, কোনটা সঠিক হবে। তো 31 ধারা বলতেছে যদি দলিল সম্পাদনের আগে বা পরে, সেটা দলিলটা লিখার আগে যাইতে পারেন অথবা পরেও যাইতে পারেন, আগে বা পরে স্টাম্প শুল্ক কত প্রদান করতে হবে তা জানার জন্য আপনি কি করবেন 5 টাকার ফি দিয়ে। তার মানে আপনি একটা দলিল করবেন যেটা আপনি জানেন না কত টাকার স্টাম্প শুল্ক, অথবা একটা দলিল আপনি করে ফেলাইছেন আপনার সন্দেহ হচ্ছে, তখন আপনার 5 টাকার একটা কোর্ট ফি দিয়ে আপনি কালেক্টর মানে ডিসি সাহেবের কাছে আবেদন করবেন। তখন কালেক্টর সেই দলিলের বিষয়বস্তু যাচাই বাছাই করে কত টাকা প্রদান করতে হবে তা আপনাকে জানিয়ে দিবে। তার মানে এটা একটা দায়িত্ব হচ্ছে কালেক্টরের, যে উনি কি করবেন, যদি এরকম সন্দেহযুক্ত কোনো দলিল থাকে সেটার জন্য উনি স্টাম্প শুল্কটা ঠিক করে দিবেন। তাহলে আমরা 16-তে বুঝছি এক প্রকার স্টাম্পিং হবে, আর 31-এ আপনি কালেক্টরের কাছ থেকে জানতে পারবেন যে সঠিক স্টাম্প শুল্ক আপনার কত হবে। এখন আমরা যদি তারপরে চলে যাই, সেটা হচ্ছে যে 32 নাম্বার কালেক্টরের জন্য বলতেছে যে উনি যে আপনাকে একটা সার্টিফিকেট প্রদান করবে কত টাকা লাগবে সেটা কিভাবে করবে সেই সংক্রান্ত নিয়ম কানুন বলা আছে। 31 ধারা পূর্বে যেটা আমরা পড়লাম, এটা যদি উনি যাচাই বাছাই করার পর যদি দেখে যে না আপনি সঠিক স্টাম্প পরিশোধ করছেন, তাহলে স্টাম্প দিয়ে দিবে যে আপনারটা ঠিক আছে। যদি মনে হয় যে না আপনার তো এখানে স্টাম্প শুল্ক দেওয়ার দরকার নাই, তো উনি মওকুফ স্টাম্প দিয়ে দিবে যে না আপনার এখানে সমস্যা নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, দিতে হবে না। আর যদি ওনার মনে হয় যে না আপনাকে পরিশোধ করতে হবে, তাহলে আপনাকে কি বলবে যে আপনি পরিশোধ করে আসেন, আসে আমার কাছে রসিদটা নিয়ে আসেন, তারপরে আমি সিল মেরে দিব। তো এই 3টা কাজ উনি করবেন। আপনি যদি
যদি বরাবর পরিশোধ করা থাকে পরিশোধিত সিল মেরে দিবেন, যদি সেটা মওকুফ হয় তাহলে মওকুফ সিল মেরে দিবেন, আর যদি আপনার কাছে পায় বলবে যে আপনি পরিশোধ করে আসেন, তারপরে আমরা দিব। তো এখন এই ক্ষেত্রে বলতেছে যে কত দিনের মধ্যে, তো বলতেছে যে যদি আপনার সম্পাদন করেন 1 মাসের মধ্যেই যাইতে হবে। এমন না আপনি 10 বছর পরে যাবেন, 1 মাসের মধ্যে আপনি যাবেন। আর যদি দেশের বাইরে থেকে অর্থাৎ বিদেশ থেকে সম্পাদিত হলে আপনি 3 মাসের মধ্যে আপনাকে আবেদন করতে হবে, তাহলে কোনো জরিমানা ফি উনি কিছু নিবে না, জরিমানা নিবে না। কিন্তু যদি আপনি 1 মাসের পরে যান, করে দিবে ঠিক আছে, কিন্তু উনি জরিমানা আপনার প্রতি লাগাইতে পারে, আরোপ করতে পারে। এখন আমরা তাহলে দেখলাম এই 16, 31 আর 32 এই তিনটা আমরা একসাথে মিলিয়ে পড়বো। 16তে ছিল যখন একটা দলিলের স্ট্যাম্প শুল্ক আরেকটা দলিলের উপর নির্ভর করতেছে, যেখানে আপনি অলরেডি পরিশোধ করছেন, তাহলে কালেক্টর থেকে সিল নেবেন যে আমি পরিশোধ করছি। আর 31তে হয়েছে যেখানে আপনার সন্দেহ আছে কম দিলেন না বেশি দিলেন, কালেক্টরের কাছ থেকে আপনি সার্টিফিকেট নিতে পারবেন যে আপনারটা পরিশোধিত হয়েছে কিনা সঠিকভাবে। এই তিনটা ধারা আমরা একসাথে মিলিয়ে পড়বো, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। স্ট্যাম্প একটা, স্ট্যাম্প একটা আসলে বুঝার জিনিস, যদি আপনি বুঝেন তাহলে সহজ। এখন স্ট্যাম্প শুল্ক কখন আমরা পরিশোধ করব? 17 নম্বর সেকশন বলতেছে যে দেশে যদি আপনি সম্পাদন করেন তাহলে দলিল সম্পাদনের আগে। তো এই আগে বলতে কেমন, যেমন আপনি 200 টাকার স্ট্যাম্পে লিখবেন, তার মানে দলিলটা সম্পাদন করার আগে আপনি ক্রয় করবেন, এই জন্য বোঝানো হচ্ছে যে আগে, অথবা সম্পাদনের সময় আপনাকে এই কাজটা করতে হবে, স্ট্যাম্প শুল্ক পেমেন্ট করতে হবে। আর যদি আপনার আমরা 18 নম্বর সেকশন দেখি, যেটা দেশের বাইরে সম্পাদিত যদি হয় তাহলে কি হবে, যেমন আমাদের বিল অফ এক্সচেঞ্জ আছে, প্রমিসারি নোট, এই দুটা ছাড়া বলতেছে, এই দুটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে স্ট্যাম্প শুল্ক প্রযোজ্য হলে বাংলাদেশে প্রবেশের 3 মাসের মধ্যে, এটা মনে রাখবেন। যেমন আমরা বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আসি, ওই জন্যই বলা হয় যে 3 মাসের মধ্যে আপনি কি করবেন, ডিসি অফিস থেকে আপনি সেটাকে স্ট্যাম্প যুক্ত করে নেবেন। যেমন এই দলিলে করা হয়েছে, এটা কিন্তু একটা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল। তো ডিসি অফিসে যখন আবেদন করার পরে তারা কি করলো, এইরকম দেখেন এখানে 500 500 1000 টাকার স্টাম্পিং করে দিল। এর কারণটা কি, দলিলটা কিন্তু দেখেন সাদা কাগজে লেখা, এটা কিন্তু এইরকম স্টাম্পে লেখা কিন্তু না, কারণ দেশের বাইরে আপনি কোথায় পাবেন এইরকম স্টাম্প, পাবেন না। তো এই জন্য সাদা কাগজে আপনি দলিল দেশের বাইরে লিখতে পারেন, সেটা দেশে আসলে তারা এখানে বরাবর কি করে দিবে, আপনাকে স্টাম্পিং করে দিবে। এখন যদি আমরা তারপরে দেখি 20 নম্বর সেকশন আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে যখন আপনি ধরলাম যে দেশের বাইরে দুইজনই আছেন, আপনারা সেই দেশি মুদ্রা কি করলেন, ডলারে, পাউন্ডে, ইউরোতে আপনি মূল্যবান ঠিক করলেন, যে দুইজন ক্রেতা বিক্রেতা দেশের বাইরে আছে, তারা একটা সম্পত্তি হয়তো $10,000 বিক্রি করার কি করলো, তারা চিন্তা ভাবনা করলো, দলিলে লেখা আছে $10,000। এখন এইটার উপর স্ট্যাম্প শুল্ক কিভাবে ঠিক করবেন? তো সেটা প্রথমে বলতেছে যে তারা, আপনি স্ট্যাম্প শুল্ক $10,000-এর উপর নিবেন না, প্রথমে ওইটাকে টাকায় পরিবর্তন করবেন, যেই দিন আপনি করতেছেন ওই রেটে সর্বপ্রথম টাকায় নিয়ে আসবেন। টাকায় নিয়ে আসার পরে তারপরে আপনি করবেন। যেমন এখানে আমরা একটা উদাহরণ দিলাম যে $10,000 দলিলে লেখা আছে। এখন এই $10,000-কে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, টাকায় রূপান্তর করতে হবে। যদি আপনি 84 টাকা ধরেন, যদিও বর্তমানে আরো বেশি, তো মোটামুটি আমাদের 10,000 আর 84 টাকা যদি আমরা ধরি, অর্থাৎ $1 84 টাকা, প্রায় 84,000 সম্ভবত, যদিও যে আমি ভুল না করি, 8,40,000 হচ্ছে আমাদের, জাস্ট এখানে 8,40,000 হচ্ছে, তার মানে 8,40,000 টাকা। তো বলতেছে কি হবে, যে এর আপনি কত নিবেন, 3%। এর আপনি 3% যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের হচ্ছে কত, মোটামুটি আমাদের 2,52,000 টাকা হচ্ছে আমাদের 3% হিসাবে। তো জাস্ট এখানে হিসাবটা সম্ভবত ভুল আছে, যাক একটু বেশি হয়েছে, সেটা না। আমাদের সেকশন 20 বলতেছে যখন আপনি কোনো ইনস্ট্রুমেন্টে দলিলে বৈদেশিক মুদ্রায় যদি কোনো কন্ট্রাক্ট বা চুক্তি থাকে, তার উপর স্ট্যাম্প শুল্ক আপনি সরাসরি ওই বৈদেশিক মুদ্রার উপর ধরতে পারবেন না। প্রথমে সেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করবেন, তারপরে দলিলের অনুপাতে যদি 1% হয় 1% নেবেন, 2% হলে 2% নেবেন। তার মানে 20 ধারা সহজ কথা বলে, বৈদেশিক মুদ্রাকে সর্বপ্রথম বাংলাদেশি টাকায় রূপান্তর করতে হবে, তারপরে তার উপর স্ট্যাম্প শুল্কটা প্রযোজ্য হবে। এখন আসি আমরা যেটা হচ্ছে সেকশন 25।
এখন যদি কোনো দলিলে বছর ভিত্তিক টাকা পরিশোধের স্ট্যাম্প শুল্ক, যে বছরে আপনি বাৎসরিক 10 লাখ টাকা প্রদান করবেন, বাৎসরিক ভাবে দিবেন, তো এইরকম হইলে কি হবে? তো এখানে কয়েকটা নিয়ম বলা আছে 25 নম্বরে। দলিলে যদি বছর ভিত্তিক এবং মৃত্যু পর্যন্ত বা নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা পরিশোধের কথা উল্লেখ থাকে তাহলে কি হবে? আপনি এমন একটা দলিল করলেন যে আপনি যতদিন জীবিত আছেন, আপনি যতদিন মারা না যান, এই পরিমাণ টাকা আপনাকে দিবে, বা একটা নির্দিষ্ট বছর পর্যন্ত দিবে। তো তখন কয়েকটা নিয়ম আছে। প্রথম বছর বলতেছে যত বছর উল্লেখ করা থাকবে তার যোগফলের হিসাব করে, যেমন ধরেন যদি আমাদের কি হয়, যদি 10,000 টাকা আপনাকে 12 বছর ধরে যদি দিতে হয়, আপনি এমন একটা চুক্তি করতেছেন যে আপনি কি 10,000 টাকা করে প্রতি বছর দেওয়া হবে, কত বছর? 12 বছর। তাহলে মোট প্রতি বছরে 10,000, তো এটা নর্মালি কথা, 12 বছরে 1,20,000 টাকা হবে। তো টোটাল 1,20,000 টাকার উপর যেই স্টাম্প শুল্ক আসবে সেইটা আপনাকে পেমেন্ট করতে হবে। তার মানে যদি আপনি বাৎসরিক কোনো কিছু পাওয়ার আশা করেন, যত বছর পাবেন সেটা হিসাব করবেন, হিসাব করে তারপরে দিবেন। দ্বিতীয় বলতেছে যখন চিরদিনের জন্য পরিশোধের কথা থাকে, যখন যেখানে আপনি যতদিন জীবিত আছেন, প্রথমটাতে বছর উল্লেখ ছিল, তারপরে বলতেছে যতদিন জীবিত আছেন ততদিন, তো বলতেছে 20 বছর ধরে নেবেন যে একজন ব্যক্তি 20 বছরের হিসাব। তো 20 বছরে যত হয়, যেমন আপনি 10,000 টাকা করে যদি প্রতি বছর নেন, তো 20 বছরে 2 লাখ হবে, 2 লাখের উপর স্ট্যাম্প শুল্ক প্রযোজ্য হবে। তারপরে বলতেছে যদি মৃত্যু পর্যন্ত পরিশোধের কথা থাকে তাহলে 12 বছর হিসাব করে ফি প্রযোজ্য হবে। তার মানে এখানে আমাদের দুই প্রকারের, তিন প্রকারের আমরা কথা পাচ্ছি। জাস্ট আরেকবার আমরা রিপিট করে দেই। একটা হচ্ছে যদি কোনো বছর উল্লেখ থাকে, যত বছর উল্লেখ থাকবে, যত বাৎসরিক যত টাকা দিবে সেটা আমরা গুণ করব। যেমন 10,000 টাকা প্রতি বছর 12 বছর দিবে, তাহলে টোটাল 1,20,000 টাকা হচ্ছে, তার উপর স্ট্যাম্প শুল্ক প্রযোজ্য। তারপর বলতেছে যেখানে কোনো বছর উল্লেখ নাই তবে লিখা আছে যে চিরদিনের জন্য পরিশোধ করতে হবে, তাহলে বলতেছে যে আমরা ধরে নিব কত? 20 বছর। তারপরে যদি বলা হচ্ছে যে মৃত্যু পর্যন্ত লেখা আছে যে যতদিন মারা না যায়, তাহলে আমরা ধরে নিব 12 বছর। তিনটা জিনিস। এখন আমরা যদি দেখি 26 নাম্বার সেকশনের ক্ষেত্রে, যদি মূল্য নির্ধারিত না হয়, স্টাম্প শুল্ক আনুমানিক হিসাব করে তার উপর প্রযোজ্য হবে। যদিও এটা এই ধারার বর্তমানে বাস্তবতা নাই, তবে পূর্বে অনেক ছিল। যেমন আপনি একটা সম্পত্তি বিক্রি করবেন, তো বলতেছে যে ঠিক আছে আপনি এখন 2 লাখ টাকা দিয়ে দেন, বাকি টাকা 2 বছর পরে দিব, তখন সম্পত্তির দাম যা হয় তখন আমরা ঠিক করে নিব। তো এরকম যদি হয়, বলতেছে আনুমানিক আপনি হিসাব করে যেটা দেওয়ার সেটার উপর স্টাম্প শুল্ক দিয়ে দিবেন। আর যখন আপনি দলিল করবেন পরে, যদি আপনার বেশি পরিশোধ করেন সরকার ফেরত দিবে, আর যদি কম পরিশোধ করেন তাহলে কি হবে? আপনাকে পরিশোধ করতে হবে। এখন আসি আমরা 23 ধারা। বলতেছে যদি সুদ সহ পেমেন্ট করার কথা বলা থাকে, যেমন আপনি 10 লাখ টাকা লোন নিলেন, 1 বছর পরে 11 লাখ টাকা পরিশোধ করবেন। তো এখন কথা হচ্ছে যে 10 লাখ টাকার উপর স্ট্যাম্প শুল্ক হবে না হবে 11 লাখ টাকার উপর? তো 23 নাম্বার বলে যে না, শুধুমাত্র মূল টাকার উপর স্ট্যাম্প শুল্ক হবে, আপনার সুদের উপর কোনো স্ট্যাম্প শুল্ক হবে না। যেমন আপনি ব্যাংক থেকে যদি সাপোজ একটা 10 লাখ টাকা লোন নেন, 1 বছর পরে 11 লাখ ফেরত দিবেন, তো বলতেছে 10 লাখই হবে, 11 লাখ যেটা 1 লাখ যেটা সুদ সেটার প্রয়োজন হবে না। এখন আসি আমরা সেকশন 35। সঠিক স্টাম্প শুল্ক পরিশোধিত না হলে সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে কিনা? আপনি কি করলেন, 200 টাকার হলফনামা 150 টাকায় লিখলেন, এখন আপনার এই হলফনামা আদালতে গ্রহণযোগ্য হবে কিনা? তো বলতেছে দেওয়ানি মামলায় এটা গ্রহণযোগ্য হবে না। এটা আমরা বলবো যদি সিভিল স্যুট হয়, সিভিল স্যুটের ক্ষেত্রে যেমন আমাদের চুক্তি করতে হয় 300 টাকার স্টাম্পে, আপনি যদি 200 টাকার স্টাম্পে চুক্তি করেন, ওই চুক্তিনামা আপনি আদালতে দাখিল করে মামলা করতে পারবেন না। আপনার চুক্তিটা অবশ্যই 300 টাকার হইতে হবে। এখন তারপরে বলতেছে যদি কোনো রেজিস্ট্রেশন করার জন্য দেন, সাব রেজিস্ট্রার রেজিস্ট্রেশন করবে না। কোনো সরকারি অফিসে যদি প্রত্যয়ন করার জন্য দেন, তারা প্রত্যয়ন করবে না। যেই মোতাবেক কাজ করার কথা সেই মোতাবেক করবে না। তার মানে এই ধারাটা, সরকার বলতেছে আমার টাকা আগে পরিশোধ করেন, তারপরে আপনার যে লাইবিলিটি দায়িত্ব আপনি সেটা নিয়েন। তাহলে আপনি কি করতে হবে? সঠিক টাকার স্টাম্পে আপনাকে চুক্তিগুলো যে কোনো দলিল হোক সেটা লিখতে হবে। তারপরে বলতেছে যতক্ষণ না সঠিক শুল্ক পরিশোধ করা হয় ততক্ষণ আপনি এই কাজগুলো করতে পারবেন না। তবে এক্ষেত্রে আবার তারা, যেহেতু অনেক পুরাতন আইন, আমরা পূর্বেই বলেছি 5 পয়সা 10 পয়সারও হিসাব আসে, যদিও এখন বর্তমানে চলে না।
এখানে বলতেছে তবে 10 পয়সা বা 5 পয়সা যদি হলে সেই পরিমাণ বা এর বেশি হলে, যদি এর চাইতে বেশি হয় তাহলে আপনাকে জরিমানা করা হবে কত, 5 টাকা, অথবা বাকি টাকার 10 গুণ দিয়ে আপনি স্টাম্প শুল্ক পেমেন্ট করতে পারবেন। 300 টাকার স্টাম্পে লেখার কথা ছিল, আপনি লিখছেন কত, 200 টাকার স্টাম্পে, বাকি কত, 100 টাকা। তো বলতেছে এই 100 টাকার তারা কি করতে পারবে, 10 গুণ পরিমাণ আপনাকে জরিমানা করতে পারবে। ওই জরিমানার টাকা যখন আপনি পরিশোধ করবেন, জমা করবেন, তারপরেই আপনার ওইটা একটা সাক্ষ্য হিসাবে আদালত গ্রহণ করবে। তার মানে যেটা হচ্ছে যে আপনি অপর্যাপ্ত স্টাম্পে কোনো আইনি প্রতিকার পাবেন না। তবে ফৌজদারি মামলায় ব্যতিক্রম, ক্রিমিনাল মামলার ক্ষেত্রে বলতেছে স্টাম্প শুল্ক পরিশোধ করা হোক বা না হোক তাতে কিছু যায় আসে না, এটা সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে। এখন আসি আমরা 36 নাম্বার ক্ষেত্রে। যদি আদালত ভুল করে, যে এখানে আপনার 300 টাকার স্টাম্পে লেখার কথা, আপনি 200 টাকার স্টাম্পে লিখছেন, এখন আদালত অত কিছু চেক করে নাই, অপরপক্ষ কিছু বলে নাই, আদালত সাক্ষ্য হিসাবে যদি গ্রহণ করে নেয়, আদালত আবার অস্বীকার করতে পারবে না। অর্থাৎ যেটা আদালত ভুল করছে আদালতই বুঝে, আপনার উপর কোনো দায় আসবে না, সেটা আপনি দেওয়ানি আদালতে ব্যবহার করতে পারবেন। এখন আসি আমরা সেকশন 41, আমাদেরকে যে কথাগুলো বলে, ভুল ক্রমে স্টাম্প শুল্ক কম পরিশোধ করলে, আপনি ভুল করে যে কোনো কারণবশত আপনি ভুলে স্টাম্প শুল্ক কম পরিশোধ করছেন, তাহলে সময় আপনার কত, 1 বছরের মধ্যে আপনি কালেক্টর বরাবর আবেদন করে বাকি টাকা দিয়ে দিলে হবে, কোনো প্রকার জরিমানা আপনার হবে না। তাহলে আপনার যদি ভুল করে যদি আপনি কম পরিশোধ করেন, তাহলে 41 ধারা হচ্ছে 1 বছর আপনাকে সময়, বাকি টাকা দিয়ে দিবেন, কোনো জরিমানা হবে না। কিন্তু 42 ধারা আমরা এখন দেখি। যখন 42 ধারা এটা বলতেছে কালেক্টরের জন্য, যখন আমরা 35 ধারা কি করব, এক প্রকারের সুবিধা পাচ্ছিলাম, 40 ধারা এক প্রকারের সুবিধা পাচ্ছি, 41 ধারা যেমন আমরা 1 বছরের মধ্যে সুবিধা পাচ্ছি। তো এইরকম যখন আপনি কালেক্টরের কাছে আবেদন করে দিবেন, তখন কালেক্টর কি করবে, মার্ক করে দিবে যে দলিলে, যে না ওনার স্টাম্প শুল্ক পূর্বে বাকি ছিল, এখন পরিশোধ করা হয়েছে। আদালতে দাখিল করছেন, আদালত বলল বাকি টাকা আপনি পেমেন্ট করেন, করার পরে আদালত সেখানে সিল দিয়ে দিবে যে হ্যাঁ, বাকি আপনার যে স্টাম্প শুল্ক ছিল সেটা আপনি পরিশোধ করছেন, এটাই বলা হচ্ছে। 43 ধারা ক্ষমতা দিচ্ছে, এই ক্ষমতা বলে কি করা হয়, অনেক পুরাতন দলিলের স্টাম্প শুল্কের জন্য আপনার কাছে কিন্তু ডিসি অফিস থেকে নোটিশ আসতে পারে। 43 ধারায় কালেক্টরকে এই ক্ষমতা দেয়, অপর্যাপ্ত স্টাম্পে বা জরিমানা যেটা করা হয়েছে সেটা যদি আপনি পরিশোধ না করেন, উনি কি করবেন, উনি নানা প্রকার পদক্ষেপ নেবেন, আপনার স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে আপনি উনার টাকাটা উনি কি করতে পারে, নিতে পারে। এটা কিন্তু একটু মনে রাখবেন। জাস্ট একটা মিনিট আমরা একটু হোল্ড করি। তো যেটা আমরা বললাম, তাহলে এই 43 ধারার ক্ষমতা বলে কি করতে পারে, 43 ধারার ক্ষমতা বলে কালেক্টর সাহেব আপনাকে যে কোনো সময় নোটিশ করতে পারে যে আপনি পুরাতন দলিলে স্টাম্প শুল্ক পেমেন্ট করেন নাই, এটা পেমেন্ট করেন। তখন কিন্তু সেক্ষেত্রে জরিমানা আসবে, আর 1 বছরের মধ্যে যদি আপনি যান সেক্ষেত্রে আপনাকে জরিমানা দিতে হয় না। আর আমরা যদি দেখি 45 এবং 48 কি বলে, যদি আপনি বেশি পরিশোধ করে দেন আপনি কিন্তু ফেরত পাবেন, কোনো সমস্যা নাই। বেশি যদি পরিশোধ করা হয় তাহলে উনি ফেরত দিতে পারবে। আর আপনার যদি আদায় যদি আপনি না করেন, আপনার সম্পত্তি কোক করতে পারবে, বিক্রি করতে পারবে, সেটা স্থাবর হোক আর অস্থাবর হোক, স্টাম্প শুল্কের জন্য এটা উনি করতে পারবে। এখন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস দেখি, তারপরে আমাদের ক্লাসটা শেষ হবে। যেমন সেকশন 33 বলতেছে, যেটা সাক্ষ্যের জন্য উপস্থাপিত হলে, সরকারি কর্মকর্তার নিকট উপস্থাপিত হলে, স্টাম্প শুল্ক অপর্যাপ্ত হলে তো উনি এটা জব্দ করতে পারবেন। মানে আপনি যদি পুলিশ অফিসার ছাড়া আপনি একটা চুক্তিনামা যে কোনো একজন এসিলেন্টের কাছে নিয়ে গেলেন যে আমাদের এই চুক্তিনামা ছিল, এসিলেন্ট সাহেব দেখলো যে না এটা তো পর্যাপ্ত স্টাম্পে হয় নাই, উনি আপনার এটা জব্দ করার ক্ষমতা আছে, উনি বলবে যে আপনি বাকি টাকা পরিশোধ করে রসিদ নিয়ে আসেন, তারপরে এটা পাবেন। আদালতে যদি নিয়ে যান, আদালত কি করতে পারবে, জব্দ করতে পারবে। তবে পুলিশ অফিসার পারবে না, এটা মনে রাখবেন। দেওয়ানি জিনিসের ক্ষেত্রে পুলিশের কোনো ক্ষমতা নাই, পুলিশের কাছে নিয়ে গেলে সে আটকাইতে পারবে না যে স্টাম্প শুল্ক দেওয়া হয় নাই। কিন্তু পুলিশ অফিসার বাদ দিয়ে বাকি সরকারি বা আদালত যদি চায়, আপনার ওই যে দলিলটা সেটা সে কি করতে পারবে, আটক করতে পারবে। সেকশন 49 বলে যে এমন 3টা কথা বলে, আপনি যদি স্টাম্পটা কি হয় আপনার
বাতিল হয়ে যায় নানা প্রকার কারণে। আপনি লিখতে গেছেন, বানান ভুল হইলো, লিখতে গেছেন সেটার উপর নানা কালিটা চলে আসলো, অথবা বাসায় পড়ে আছে নানা প্রকার কারণবশত সেখানে পোকামাকড় মারা গেল, লিখার যোগ্য না। এখন আপনার এই স্ট্যাম্পটা সরকার ফেরত নিবে কিনা, যেটা আপনি কি করেন নাই, ব্যবহার করেন নাই, বা লিখছেন ভুল লিখছেন, তো বলতেছে 49 বলতেছে যে কোনো সমস্যা নাই, আপনি ফেরত পাবেন, তবে আপনাকে 6 মাসের, 50 ধারা বলতেছে 6 মাসের মধ্যে দাবি করতে হবে। এমন না 20 বছরের পুরাতন আজকে দাবি করবেন। নর্মালি প্রতিটা স্টাম্প যখন বিক্রি করা হয়, স্টাম্প বিক্রি করার জন্য ফিক্সড ব্যক্তি থাকে, স্টাম্প ভেন্ডর বলি, তাদের কাছে একটা লিস্ট থাকে যে সে কবে এটা ক্রয় করতেছে, কবে বিক্রি করতেছে। ওই বিক্রয়ের ডেট থেকে 6 মাসের মধ্যে আপনাকে দাবি করতে হবে। অর্থাৎ আপনার যেই স্টাম্পটা নষ্ট হইলো, কোনো কাজের না, ভুল দলিল লিখে ফেলাইছেন, যেটা ব্যবহার করবেন না, সেই টাকাটা আপনি ফেরত পাইতে পারেন। আর যদি এখানে 52 বলতেছে যদি মিস ইউজড যদি হয়, অর্থাৎ একই রকম পন্থায় আপনি নিয়ে আসছেন হলফনামা লেখার জন্য, এখন সেটাতে অন্য একটা অঙ্গীকারনামা লিখতে গেছেন, তো আপনার অঙ্গীকারনামা লিখতে হবে 300 টাকায়, আপনি লিখে ফেলাইছেন 200 টাকায়। এখন এই 200 টাকা তো ব্যবহার করতে পারবেন না, তো বলতেছে এই টাকাটাও আপনি ফেরত পাবেন। তো কত টাকা ফেরত পাবেন, সরকার কিছু কিন্তু কাটে রাখবে, এটা আবার মনে রাখবেন। তাহলে আমরা বুঝতে পারতেছি 3 প্রকার ভাবে আপনার যদি সেটা ধ্বংস হয়ে যায়, যদি সেটা মিস ইউজ হয়, আপনি টাকাটা ফেরত পাবেন। তো 53 বলে কত টাকা পাবেন। তো এটাতে কালেক্টরের তার নিজের ক্ষমতা, বলতেছে যদি আপনার ওই 200 টাকা 200 টাকায় উনি ফেরত দিতে পারে, ঠিক আছে। যদি উনার মন চায়, উনি কি বলবেন যে ঠিক আছে আপনার আরেকটা স্টাম্প নিয়ে যান, টাকা দিল না, ঠিক আছে আপনি 200 টাকার অন্য স্টাম্প নিয়ে যান। অথবা উনি কি করতে পারে, 6.25% হিসেবে কাটতে পারে, অর্থাৎ 100 টাকার স্টাম্প হইলে উনি 6 টাকা 25 পয়সা কাটে, বাকি টাকাটা আপনাকে দিতে পারে। এখন তার খুশি, আপনাকে 100 টাকায় দিয়ে দেখ, সেখান থেকে কিছু কাটুক, অথবা আপনাকে অন্য স্টাম্প দিয়ে দিতে পারে, যেটা ওনার খুশি। তবে বাস্তবে বেশিরভাগ দেখা যায় টাকা ফেরত দেয় না, আপনাকে বলে যে কত টাকার অন্য স্টাম্প লাগবে নিয়ে যান, তারা সেটাই দিয়ে দেয়। আর সর্বশেষ এই স্ট্যাম্প অ্যাক্টের মধ্যে যদি কোনো প্রকার সমস্যা হয়, আপনি রেফারেন্স এবং রিভিশন, আমরা সবাই বুঝি, রেফারেন্স হচ্ছে আইনগত ব্যাখ্যার জন্য কি করা যাবে। এখন একটা দলিলের স্ট্যাম্প শুল্ক কত হবে, আপনি গেলেন কালেক্টরের কাছে, এখন কালেক্টর নিজেই বলতে পারতেছে না যে এটাতে কত হবে, সে কার কাছে যাবে, এই জিনিসগুলো আলোচনা করতেছে। যদি স্ট্যাম্প শুল্ক সম্পর্কে সন্দেহ যদি থাকে, আমরা আগে পড়ছি কালেক্টরের কাছে যাবেন, কালেক্টর ঠিক করে দিবে। এখন কালেক্টরই ঠিক করতে পারতেছে না, বলতেছে সে তখন প্রধান রাজস্ব কর্মকর্তা, বর্তমানে আমরা এনবিআর ধরি, যদিও আইনটা পুরাতন, এনবিআর এর কাছে সে চাবে, তার ব্যাখ্যা চাবে যে এই স্ট্যাম্প শুল্কের জন্য আমি কত টাকা নিতে পারি। যদি এনবিআর যদি সে যদি জানে, সে কি করবে, সে কালেক্টরকে তার লিখিত মতামত জানাবে যে এত টাকা নেন, এইটার উপর কোনো সমস্যা হবে না। তারপরে বলা হচ্ছে এখন এনবিআরও বুঝতে পারতেছে না সে কত নিবে এটার উপর, তো বলতেছে তখন সে হাইকোর্ট বিভাগের নিকট সেটা প্রেরণ করবে। হাইকোর্ট বিভাগের সর্বনিম্ন 3 সদস্যের যে বিচারক আছে, তারা ওইটা সিদ্ধান্ত যেটা নিবে সেটাই ফাইনাল। তাহলে ওভারঅল স্ট্যাম্প একটা আমরা দেখলাম আইনটাকে বলা হচ্ছে সরকারের জন্যই, সরকার যে স্ট্যাম্প শুল্কগুলো আদায় করবে কিভাবে করবে। আর এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম, স্ট্যাম্প শুল্ক ফাঁকি দিলে 20 বছর পরেও আপনাকে নোটিশ করা হইতে পারে, আইনে তার ক্ষমতা দেওয়া আছে। আপনার স্থাবর ও অস্থাবর যা সম্পত্তি আছে এটা বিক্রি করে সরকার টাকা আদায় করতে পারে। আর একটা হচ্ছে আপনি যদি পর্যাপ্ত স্ট্যাম্পে যদি না লেখেন, আপনার ওইটা দেওয়ানি আদালত গ্রহণ করবে না, তবে গ্রহণ করতে পারে জরিমানা করে পরবর্তীতে। আর যদি ভুল ক্রমে যদি আদালত গ্রহণ করে ফেলে, তাহলে আপনার কোনো সমস্যা নাই। তবে ফৌজদারি মামলার এটার কোনো সমস্যা হবে না, ফৌজদারি মামলায় স্ট্যাম্প শুল্ক অপর্যাপ্ত থাকলেও কি করা যাবে, সেটা সাক্ষ্য হিসাবে গৃহীত হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন, আমরা ট্রাই করব উত্তর দেওয়ার জন্য। জি ভাইয়া, আমার দুইটা জিজ্ঞাসা আছে। একটা আমার জিজ্ঞাসা হলো যে আমাদের একটা যৌথ জমি আছে প্রতিষ্ঠানে, সেটা আমাদের খরচ বাঁচানোর জন্য প্রথমে আমরা তিনজনের নাম পাওয়া নিয়েছি। তো এখন আমাদের মধ্যে কেউ কোনো একজন চাচ্ছে না যে আমরা প্রতিষ্ঠানকে দলিল দিয়ে দেই। তো আমরা সেই ব্যক্তি থেকে ঝুঁকিমুক্ত থাকার জন্য আমরা সর্বশেষ বায়না করতে সম্মত হয়েছি। উনি দলিল দিতে চাচ্ছে না। তো বায়না যদি আমরা এখন প্রতিষ্ঠানের নামে নেই, তাইলে কি আমরা কি আমাদের সেই সম্পদটা প্রতিষ্ঠানের তার থেকে কি ঝুঁকিমুক্ত কিনা? আপনার জিনিসটা আর একটু মার্ক করে তারপরেই বলতে পারবো। ধরেন যে আপনার সম্পত্তিটা প্রতিষ্ঠানের, তাই তো, যেখানে একাধিক হ্যাঁ, ব্যক্তি আছে। তো তারপরে আপনি আবার যদি আরেকটু রিপিট করেন তাহলে আমার জন্য সুবিধা হইতো আর কি। যে আমাদের একটা প্রতিষ্ঠানের সম্পদ,
কিন্তু ওই যে পাওয়ার নেওয়া হয়েছে যাতে খরচটা কম লাগে দলিলের জন্য। পাওয়ার অফ অ্যাটর্নিতে আছে মালিকানা, হ্যাঁ, জি। পাওয়ার অ্যাটর্নি নেওয়া হয়েছে জি সেখানে। আমাদের এখন সিদ্ধান্ত হলো যে আমাদের যেহেতু অর্থের সংকটটা নাই, জি। সেক্ষেত্রে আমরা প্রতিষ্ঠানকে দলিল দিয়ে দেব। না না, তো এখন এই দলিল, পাওয়ার অফ অ্যাটর্নি কার নামে, আপনাদের নামে না প্রতিষ্ঠানের নামে? না আমাদের তিনজনের নামে আর কি, ব্যক্তি আপনাদের প্রতিষ্ঠানের তিনজনের নামে, নামে, রাইট রাইট প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের তিনজনের নামে। রাইট। ওকে এখন এখন আমরা চাচ্ছি যে প্রতিষ্ঠানের সম্পদ আমরা প্রতিষ্ঠানকে দিয়ে দেব দলিল ওকে করে। রাইট। তো আমাদের মধ্যে কোনো একজন চাচ্ছে না যে আমরা এটাকে দলিল দিয়ে দেই, সে জি। চাচ্ছে যে আমরা বায়না দিয়ে দিই প্রতিষ্ঠানকে। উম, যদি বা আমরা প্রতিষ্ঠানকে, বায়না দিলে তো আর ওইটা তো সাময়িক, বায়না তো সাময়িক, যে আপনি বিক্রি করবেন তার একটা মাত্র চুক্তি, ওইটা তো আর কোনো হস্তান্তর না, যদি তাই না? রেজিস্ট্রি বায়না দেই তাহলে এই প্রতিষ্ঠান কি আমাদের থেকে মানে আমাদেরকে, আমাদের থেকে তো জমি আইনগতভাবে নিতে বাধ্য, মানে আমরা তো দিতে বাধ্য প্রতিষ্ঠানকে তখন, নাকি না এরকম কোনো? না, সেটা দিতে বাধ্য ঠিক আছে, কিন্তু বায়ানামা করলে তো আপনার মালিকানা হস্তান্তর হচ্ছে না। আমরা যেমন আপনাদেরকে সম্পত্তি হস্তান্তর আইনে পড়াইছি, বায়ানামাটা জি। শুধু নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য, যে আমার কাছে এখন টাকা পয়সা একটু কম আছে, আচ্ছা ভাই 6 মাস পরে আমি টাকা দিব, জমিটা রেজিস্ট্রি করে নিব। তো আপনি এখন ভয় পাচ্ছেন জমির দাম যদি বাড়ে যায় বা মালিক যদি মারা যায়, হয়তো নাও বিক্রি করতে পারে। তো ওই হ্যাঁ, ভয়টা দূর করার জন্যই আপনি বায়নামা দলিল করলে তার পরবর্তীতে আর বিক্রেতা অস্বীকার করতে পারবে না, আপনি আদালতে গিয়ে আপনারটা নিতে পারবেন। এখন আপনাদের কাছে পাওয়ার অফ অ্যাটর্নি আছে, আপনারা বায়নামা করলে তো মানে আপনি মালিকানা হস্তান্তর হচ্ছে না, জাস্ট যতদিন সময় অতদিন পর্যন্ত একটা রেস্ট্রিকশন যে আপনারা বাইরে বিক্রি করবেন না, বাইরে বিক্রি করবেন না। আর অস্বীকার করলে এই যে প্রতিষ্ঠান ও আদালতে যায় চুক্তি প্রবল করাইতে পারবে যে আমার সাথে বায়নামা হয়েছে, আমার কাছে আমাকে দিচ্ছে না। এখন মানে আপনাদের একজন সে কি বিক্রি করতে চাচ্ছে না নাকি, মানে তার সমস্যাটা কি? সে মূলত চাচ্ছে যে যদি এভাবে দিয়ে দেয় জি তাইলে তার হাতে যে ক্ষমতাটুকু থাকে জি। সেই ক্ষমতাটুকু তার খর্ব হচ্ছে আর কি, না এইটা সে সেটা না, চাচ্ছে এখন না। আপনি একটু ভালো করে ওই পাওয়ার অফ অ্যাটর্নিটা দলিল পড়েন, যেহেতু আপনারা তিনজনে ক্ষমতা পাইছেন হ্যাঁ, সেইখানে দলিলের শব্দের উপর অনেক কিছু কিন্তু উল্লেখ করে। ওই জন্য আপনার দলিলটা অবশ্যই 2012 সালে পরে হওয়ার কথা না, তার আগে। আমাদের এবছরই ফেব্রুয়ারি মাসে হয়েছে। তাহলে আপনি একটু পড়ে দেখেন, সেখানে ক্রিস্টাল ক্লিয়ার সত্য থাকার কথা। সেখানে এমনও হইতে পারে যে এএনআর অনুমতি ছাড়াই আপনারা দুইজন কাজটা করতে পারবেন, আপনার ওই না, দলিলটা যদি। এরকমের দেওয়া হয় না, এই উল্লেখ করা হয় না, পর্সন গুলো উল্লেখ করে দেওয়া হয় না। জি। না, এখন ওই জন্যই পাওয়ার অফ অ্যাটর্নিতে বলা হয় যে আপনাদের কার কি দায়িত্ব, কে কি করতে পারবে, এটা ক্রিস্টাল ক্লিয়ার লেখা। এখন যেহেতু নর্মালি যেটা হয়, যদি ধরেন ইনি যদি মারাও যায়, একজন মারা গেল, বাকি দুইজন আপনারা কিন্তু পাওয়ার দিয়ে দিলে ওটা মানে বিক্রি করে দিলে বৈধ হবে, অবৈধর কিছু নেই। এমনকি এই দুইজনও যদি মারা যায়, একাই যদি আপনি দিয়ে দেন তারপরও বৈধ হবে। তো এখন এই যে সমস্যা হচ্ছে, তিনজন তো জীবিত আছেন, এখন এই দলিলের সত্যের উপর নির্ভর করে, বুঝছেন কিনা, যে উনি যদি না দেয় তখন কি হবে। তো ওই জন্য আপনি যদি সত্যের অংশটা আমার একটু পাঠাইতেন তাহলে ভালো হইতো, আর যদি আমি স্পেসিফিক। ফুলটা আপনাকে একটু পিডিএফ করা আছে, আমার স্ক্যান করা আছে, আচ্ছা আপনাকে তাহলে আপনি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিয়েন। আর আপনি বায়নামার যে কথাটা বললেন, বায়নামা ওইটা তো জাস্ট কয়েকটা সময়ের জন্য, এটা কোনো সমাধান না, ওইটা কোনো সমাধান সমাধান না। না হলেও তো তার থেকে আমরা ঝুঁকি মুক্ত, যে সে অন্যদিকে মুভ করতে পারবে না, বা প্রতিষ্ঠান হ্যাঁ যখন ক্লেম ওই করবে তখন সে হ্যাঁ দিতে হ্যাঁ বাধ্য হ্যাঁ, থাকবে। সে এইটা আপনি করতে পারেন আপনার সেফগার্ডের জন্য। তাহলে আপনারা ওদের সাথে বায়নামা করে রাখেন, তখন এ অস্বীকার করলেও আপনারা যদি বায়নামা দলিল করে দিলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কথা বুঝছেন কিনা? ক্ষমতা জি, তো জি। আপনাদের কাছে আছে, আপনারা দুইজন দিয়ে দিলেও হবে। আর না হলে কর্পোরেট জগতে অনেক কিছু হয়, ওনাকে এক্সক্লুড করার অনেক পন্থা আছে, একটু এদিক এদিক করে ওনাকে এক্সক্লুড করা যাবে, সমস্যা নেই। আর একটা বিষয় হলো যে আমাদের একটা, ওই যে সরকারের যে হাউজিং গুলো থাকে ওখানের একটা জমি আমরা নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা ওই মানে রেজিস্ট্রি বায়না হয় না, জি ফুল পেমেন্ট দেওয়ার পরে ওখান থেকে সেল পারমিট নেয়, তারপরে দলিল হয়। জি। সেক্ষেত্রে কি আমাদের এখানে হাত বায়নামা যদি স্টাম্পে আমরা নেই, সেটার না, গুরুত্ব বেশি না একটা একটা অঙ্গীকার একটা নেওয়াটার গুরুত্ব কথাটা বেশি? বুঝেন, একটা কথা হচ্ছে কি, যে বিভিন্ন হাউজিং বলেন আর প্রতিষ্ঠান বলেন, যেখানে বিক্রি করার আগে পারমিশনের প্রয়োজন অনেক জায়গা আছে, যেটাতে হ্যাঁ, প্রয়োজন। আপনি করতেছেন বায়নামা, বায়নামার জন্য আপনার পারমিশনের প্রয়োজন নাই, কথাটা কিন্তু বুঝেন, দুইটা ভিন্ন জিনিস। সেল একটা জিনিস, বায়নামা একটা জিনিস। আপনি যদি বায়নামা করেন, ওই সেল পারমিশন ছাড়াও আপনি বায়নামা করতে পারবেন, কারণ বায়নামাতে
আপনার কোনো অধিকার ওই জমির উপর আসে না, জাস্ট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি ওই জায়গাটা ধরে রাখেন। আপনার কোনো মালিকানা আসে না, ওনার কোনো মালিকানাও আপনার কাছে আসে না, বুঝছেন কিনা? ওই সম্পত্তিতে জি। যদি লোন থাকে, দায় থাকে, সেটা আপনার প্রতি আসবে না। তার মানে এইটা কিন্তু আমার কথা না, এটা আমরা যে আপনি যদি আগের ক্লাসটা যদি অনুসরণ করেন, সম্পত্তি হস্তান্তর আইনে 54 এ ধারাতে একদম ক্রিস্টাল ক্লিয়ার বলা আছে যে বায়নামাতে কোনো প্রকার সত্য সত্য আপনার কাছে আসে না, ওনারও হস্তান্তর হয় না। এটা জাস্ট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সম্পত্তিটাকে ফ্রিজ করে রাখা হয়। রিস্ক এখন করে আপনি, রাখা, হ্যাঁ। হ্যাঁ, আপনি বায়নামা করে ফেলান, কোনো সমস্যা নাই। আর যদি একান্তই যদি তারাও রাজি না হয়, লিস্ট আপনি দলিলটা সম্পাদন করে রাখেন তারিখ ছাড়া, কথাটা বুঝেন। আপনি ডেট দেওয়া ছাড়া আপনি হ্যাঁ। করে রাখেন, পরে ঝামেলা হইলে ডেটটা বসাই দিবেন, 1 মাসের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারেন বায়নামা দলিল, বুঝছেন কিনা? তো এই জন্য জি। আপনি করলে ডেট ছাড়া করেন। আপনি নিজের কাছে তো রাখতে চাচ্ছেন, করে ডেট ছাড়া রাখেন, পরে যখন দেখবেন যে কোনো সমস্যা হচ্ছে, আপনি ডেটটা বসাই দিয়ে তার থেকে 1 মাসের মধ্যে যায় ওটা রেজিস্ট্রেশন করতে পারবেন, সমস্যা নাই, বুঝছেন কিনা? আমরা নর্মালি যদি এক্ষেত্রে যদি বলেন। আমরা যদি এক্ষেত্রে ওনার কাছ থেকে, যেটা আমরা এখন প্রাথমিকভাবে করে রাখছি, যে কিছু টাকা যেহেতু পেমেন্ট করা হয়েছে, উনি আমাদের সাথে বলছে যে এটাকে ওই যে আমরা এই বিষয়টা ক্লিয়ার ছিলাম না যে বায়না করা যায়, ওই বায়নামা করা যায়, রেজিস্ট্রি বায়নামা। তো জি, মানে যেহেতু করা যায় না, সেক্ষেত্রে আমরা যেটা এখানে করেছি যে আমরা একটা অঙ্গীকারনামা নিয়েছি ওনার থেকে, যে এই শর্তে উনি আমাদের থেকে এত টাকা নিছে, আর পাশাপাশি উনি আমাদের মানে তারিখবিহীন অ্যামাউন্ট লিখে তারপর আমাদেরকে চেক হস্তান্তর করছে। আপনার যেটা ঠিক আছে ওইটা তো হবে কি, আপনারটা আপনার জন্য সেফগার্ডে ঠিক আছে, ওইটাতে আপনি ওই যে টাকা উল্লেখ আছে ওইটা পরবর্তীতে আইনগতভাবে সিভিল সুট করে ফেরত পাবেন, উনি যদি না হ্যাঁ। দেয়। কিন্তু ওই হ্যাঁ। জমিটা আপনি আইনগতভাবে আদায় করার কোনো অধিকার ওই অঙ্গীকারনামা দিবে না, কথাটা বোঝেন। অঙ্গীকারনামা দিতে হইলে আমরা দুইটা আইন পড়ি, একটা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 22-এর ক ধারা আছে, ওইখানে হ্যাঁ। বলা আছে স্থাবর সম্পত্তি যদি আপনি চুক্তি প্রবল করতে চান, রেজিস্টার্ড হইতে হবে, লিখিত হইতে হবে, বুঝছেন কিনা? তো আপনি বায়নামা যদি করেন, উনি রাজি থাকুক আর না থাকুক, জমি উনি আপনাকে দিতে বাধ্য, বুঝছেন কিনা? আর অঙ্গীকারনামা হবে কি, উনি জমি দিতে বাধ্য না, আপনি কোনো আইনে ওনাকে বাধ্য করাইতে পারবেন না, তবে টাকাটা ফেরত পাবেন, যত টাকা ওনাকে বায়নামাটা দিলেন। যদি আনরেজিস্টার্ড হয় তাইলে কি আমি না, আমাদেরকে আনরেজিস্টারও হবে না, ওই তো 22-এর কথাটা বলতেছে, রেজিস্টার্ড হইতে হবে, কথা বুঝছেন কিনা? রেজিস্টার বায়নামা হইতে হবে? হ্যাঁ, তার মানে আপনি বায়নামা করতে পারবেন, এর কোনো সমস্যা নাই, সাব রেজিস্ট্রার অস্বীকার করতে পারবে না, যদি নাও করতে চায় আপনি ওই যে 54 ধারাটা খুলে সাব রেজিস্ট্রারে যদি দেখান যে স্যার এটাতে আপনার কোনো অসুবিধা নেই, বায়নামা আমার কোনো মালিকানা দেয় না, আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, এর তো কোনো সমস্যা নাই। আর সেল পারমিশনটা যেটা নেওয়া হয় সেইটা উনি আবেদন করে কার কাছে হস্তান্তর করবে, নাম ঠিকানা সহ, তখন বিভিন্ন যে সংস্থাগুলো আছে, হাউজিং বলেন বা নানা প্রকার রাজুক বলেন, গৃহায়ন বলেন, তারা তখন অনুমতিপত্র দেয়, তারও একটা নির্দিষ্ট মেয়াদ থাকে যে এতদিনের মধ্যে হস্তান্তর করতে হবে। তো আপনি বায়নামা রেজিস্ট্রেশন করতে পারবেন, সমস্যা নেই। তো এক্ষেত্রে কি আমরা ওই যেটা বলছিলেন না একটু আগে, যেটা আমরা দলিল সম্পাদন করে রাখতে পারি, সেটা কি করা যাবে কিনা হ্যাঁ, সেটা সেটা? আপনি তো করতে পারেন, সম্পাদন তো আপনি নিজেই লিখেন, স্টাম্পে আপনি বায়নামা দলিল লিখে তার কাছ থেকে সিগনেচার নিয়ে সবকিছু করে রাখেন, সমস্যা নাই, শুধু আপনি তারিখ দিবেন না, বলারও প্রয়োজন নাই, বুঝছেন কিনা? যদি সে কোনো তো সমস্যা, আনরেজিস্টার্ড থাকবে, সেটা কি না না, আমার? কথাটা বুঝে, আনরেজিস্টার্ড সম্পাদিত দলিল আপনি 1 মাসের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য দাখিল করতে পারবেন, বুঝছেন কিনা? একটা সম্পাদিত জি। দলিল বায়নামা হচ্ছে কি, ধরেন আজকে যদি আপনি ওই দলিলে ডেট দিয়ে দেন, আজকে হচ্ছে আমাদের 28 তারিখ, তো 28 থেকে 1 মাসের মধ্যেই রেজিস্ট্রেশন করতে হবে, না হলে ওইটা আবার সাব রেজিস্টার রেজিস্ট্রেশন করবে না। এখন আপনি তারিখ না দেন, একটা গন্ডগোল আপনি দেখতেছেন গন্ডগোল হবে, তারিখ বসায় দেন, তারিখ বসাই নিলাম। বসাই দিয়ে তারপরে আপনি যান সাব রেজিস্ট্রারের কাছে গিয়ে রেজিস্ট্রেশন করেন, সমস্যা তো নাই। আর ওই জন্যই আমরা রেজিস্ট্রেশন এটা পড়াইছি, আমাদের নর্মাল ধারণা কি ওই ওই ব্যক্তি ছাড়া আমরা দলিলটা সাব রেজিস্ট্রারের কাছে নিতে পারবো না। হ্যাঁ। দলিল সম্পাদন এক জিনিস, রেজিস্ট্রেশন এক জিনিস, কথাটা বুঝবেন। এখন আপনার যে সাক্ষীরা থাকবে, আপনি যদি সাব রেজিস্ট্রারের কাছে নিয়ে যান, সাব রেজিস্ট্রার নর্মালি বলবে আরেকজন কই, তো আপনি বলবেন যে স্যার দেখেন আপনি দলিল ঠিক আছে, সাক্ষী আছে, তো উনি আসতেছেন, আমার তো কিছু করার নাই, সম্পাদন তো ঠিক আছে, কথাটা বুঝেন। হ্যাঁ। সাব রেজিস্ট্রারের কাজ আপনাদের চুক্তিটারে সরকারি ফি নিয়ে শুধু অ্যাটেস্টেশন করে দেওয়া, এটাই দলিল। ওই জন্যই তো সাক্ষী রাখা হয়, দুইজন সাক্ষী সম্পাদনের সময় কেন রাখা হয়, তারা সাক্ষ্য দিবে যে উনি আমাদের চোখের সামনে পড়ে শুনে জানে এই বায়নামায় সিগনেচার করছে।
মানে এটা আইনি ব্যাখ্যা বিশ্লেষণ আর কি। তো যাই হোক, আপনি করতে পারবেন, সমস্যা নেই। তাহলে আমি দুইটা কাজ করে রাখতে পারি, তাহলে রেজিস্ট্রি বায়নাটাও করে নিতে হ্যাঁ, পারি এইটার আর জন্য তো দলিলটা আর আপনার সম্পাদন করে বেশি রাখতে টাকা পারি। খরচ হচ্ছে না। রেজিস্ট্রি বায়নামা করতে ম্যাক্সিমাম ঢাকা শহরে যতই হোক, তারপরেও ম্যাক্সিমাম দলিল লেখক তো একটু বেশি নেয়। ওইটা বাদ দিয়ে সরকারি খরচ তো মাত্র 3,000-এর মতো, বুঝছেন কিনা। যদিও আপনার 6-7 হাজার টাকা লাগবে, যেহেতু দলিল লেখকরাও কিছু টাকা চায়। জি, ধন্যবাদ আপনাকে। যদি জি। আর কারো কিছু বলার আর থাকে। আমাদের ওই যে একটা দেখছিলাম যে গত ক্লাসে আমাদের দেখাইছিলেন যে একটা সার্কুলার, যেটা পিডিএফ আকারে দেওয়ার কথা ছিল, ওইটা কাইন্ডলি দিন আমাদেরকে একটু পিডিএফ আকারে। ওই যে খতিয়ান ঠিক করার ব্যাপারে, হ্যাঁ, ওই যে সহজ কতগুলো মানে তো অনেক ওইটাও তো যুক্তি দেওয়া আছে। আপনি ঝামেলা। মনে হয় হোয়াটসঅ্যাপ দেখেন না, আপনি জাস্ট একটু পিছনের দিকে দেখেন, তিনটাই একই সাথে দেওয়া আছে। রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন ওইটার সাথেই দেওয়া আছে। আচ্ছা, তারপর আরেকবার দিয়ে দিব না। ওই সার্কুলার। জি, ওকে, আমি আরেকবার দিয়ে দিব। যদি আর কারো কিছু বলার থাকে বলতে পারেন, নাহলে আজকের মতো আমরা শেষ করব। মাইক্রোফোনের পারমিশন দেওয়া আছে। তো তাহলে আজকের মতো আমরা শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।